এ বাড়ির ও বাড়ির দু বাড়ির সম্মান নিজের যোগ্যতা বলে অটুট রাখতে পারবে। নিজের ঘরে চুপচাপ বসে আছে তন্ময়ী। গোলাটে নজর জোড়া তার ফোনের পানে নিশ্চল। ইভান কত শতবার ফোন দিয়েছে অথচ সে ধরেনি। নিজেকে কেমন অনুভূতিহীন জড়বস্তু মনে হচ্ছে। একটু আগে কত করে ভাইয়া তাকে বুঝিয়ে গেল, অথচ মন কিছুতেই বলতে চাইল না। এই যে মা, হলুদের অনুষ্ঠানের পর এখনো তার সাথে সেভাবে কথা বলেনি, দায় কে? ইভানের। সবকিছু মাফ করা গেল, মায়ের সাথে তার যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে এটার জন্য ইভানকে ক্ষমা করবে না সে। কিছু সময় মনে হচ্ছে বিয়েটা ভেঙে দিতে, আবার মন বলছে এবার বিয়ে ভেঙে গেলে মা আর ভাইয়ের সম্মান তো নষ্ট হবেই, সাথে মায়ের যদি কিছু হয়ে যায়। কিন্তু মায়ের এই ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে, আর সে কষ্ট ইভানের প্রতি রাগ যদি অভিমান আরো বাড়ছে। অথচ বিপরীত লিঙ্গ বলতে ইভানের প্রতি তো তার প্রথম অনুভূতি জন্মেছিল, তবে বাধাহীন। মায়ের একার এই শ্রমের সংসারে গা ভাসিয়ে চলতে চায়নি সে, তেমন মন মানসিকতা নিয়েও বেড়ে ওঠেনি। মা এবং ভাইয়ের আদর্শ মতো চলার চেষ্টা করেছে। সেখানে ইভানের রাখা প্রস্তাব তার করা পাগলামির প্রতি অনুভূতি জন্মালেও তা প্রকাশ করেনি তন্ময়ী। বরাবর অনুভূতি চেপে রেখে নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করেছে সে দমিয়ে রাখা মন সম্মতিও যেন ইভানের প্রতি অগাধ আগ্রহী আর দুর্বল ছিল। থাকবে না কেন? ছেলেটা তাকে বুঝে নিয়ে নিখুঁতভাবে তার মনের মতো করে প্রস্তাব রেখেছিল, যা কখনো সে কোনো পুরুষ মানুষের কাছে আশা রাখেনি। প্রেমের সম্পর্কে না জড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়া। ইভানের এমন প্রস্তাবে মনে মনে বিগলিত হয়েছিল তন্ময়ী, তবে হেয়াসূচক সম্মতি না দিলেও নাকচ সে করেনি। দেখা না হলেও ফোন আলাপে তার সকল ইত্রামি কথাগুলো সহ্য করে তাকে আশকারা দেওয়ার হক তো সেই তৈরি করে দিয়েছিল। একদিন, 2 দিন, 3 দিন করে যখন সময় পার হয়ে সপ্তাহে গিয়ে ঠিকত, তখন একটা মানুষের কলের অপেক্ষা তো সে করত। সম্পর্কের নাম ছিল না, অথচ সেই সম্পর্কে মায়া টান ছিল অদ্ভুত। সে মায়াটা নিষ্ক্রিয় হয়ে পড়ল ইভানের একটা কার্য, অথচ ইভান সেই কার্যে নিজের পক্ষে কি নিপুণভাবে সাফাই গিয়েছে। সে সাফাই সত্য কি মিথ্যা জানা নেই তার, তবে ইভানের হয়ে নিবান ভাইয়া কখনো মিথ্যা বলতে পারে এটাও সে বিশ্বাস করে না। নিজের ভাইয়ের মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা করে নিবানকে তন্ময়, অথচ ইভানের হয়ে সে সবার কথা ভেবেচিন্তেও নিজের মনকে মানাতে পারছে না তন্ময়। না নিজের মায়া টান থেকে ইভানকে ক্ষমা করতে পারছে, না ইভানের সাফায় তার মনকে গলাতে পারছে, আর না ইভানের যৌক্তিক কথার নিজের মনকে ইভানের প্রতি মানাতে পারছে। কি এক যন্ত্রণায় আছে, উফ। তবে এই পরিস্থিতির জন্য নিজেকেও কম দায়ী করছে না তন্ময়। ইভানের এই কথা তো সত্য, ইভানকে নিজের জীবনে প্রশ্রয় দেওয়ার হক যখন নীরবে দিয়েছিল, তখন নিজের চোখে দেখা দৃশ্যাবলী নিয়ে একটাবার তো তাকে প্রশ্নবিদ্ধ করা যেত। ভালো হতো বা মন্দ হতো, তবে এই পরিস্থিতির সম্মুখীন তো তাকে হতে হতো না। ইতুরে ইভানকে তো সে আগে থেকে চিনতো, জানতো বিয়ে ভাঙার মতো কাণ্ড ছেলেটার দ্বারা অসম্ভব কিছু নয়। তবুও কেন এরকম ভুলটা করলো? এখন কোন দিকে যাবে? তুমি ও বাড়ি থেকে মেহেদি দিতে আসতে নিষেধ করেছো কেন? চমকে মায়ের মুখের দিকে তাকালো তন্ময়। এখনো গম্ভীর সে ফর্সা গুলগাল মুখখানা মায়ের প্রশ্ন এড়িয়ে দরা গলায় বলল, বিশ্বাস করো আম্মু, ওনারা যে অভিযোগ জানিয়ে বিয়েটা ভেঙে দিয়েছেন, আমি তেমন কোনো সম্পর্কে জড়িয়ে নেই। আমি জানি। তবুও তুমি আমার সাথে কথা বলছো না, অভিমান করে আছো। তুমি ছাড়া কে আছে আমাদের? তুমি ওরকম আচরণ করলে আমার যে দম বন্ধ হয়ে আসে, মনে হয় আমার বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই। দু চোখ বেয়ে নুন অশ্রু গড়ালো তন্ময়ের। দ্রুত পানে পা বাড়িয়ে মেয়ের কাছে গেলেন। মাকে সামনে পেতে জড়িয়ে ধরল তন্ময়ী। ফুপিয়ে কেঁদে উঠল। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন তাহমিনা বেগম। মুখে কিচ্ছুটি বললেন না, শুধু দীর্ঘশ্বাস আড়ালেন। তন্ময়ের বিয়ে ভাঙার পর ক্ষণিকের জন্য ওনারও মনে হয়েছিল কিছুটা ঘটলো। এরকম কথা পাত্রপক্ষরা পেল কোথায়? নিজ মনে সেসব কথা ভেবে তন্ময়ের উপর অভিমান জন্মেছিল ওনার। সেই অভিমান গলেছে কাল রাতের নিবান সাথে কথা বলার পর। কাল রাতে ছেলেটা দেখা করতে এসেছিল ওনার সাথে। ভালো মন্দ কথার পর ভনিতা ছাড়া ইভানের করা ভুলের দোষ স্বীকার করেছে সে, সাথে মিনতিও করেছে বিয়েটা না ভাঙার। ছেলেটা নাকি তন্ময়কে ভীষণ পছন্দ করে, যেখানে তন্ময়ের কোনো সম্মতি বা হাত ছিল না। আর যখন শূন্য তন্ময়ের বিয়ে, সে বিয়ে ঠেকাতে কিভাবে কি করবে বিবেচনা না করে বিয়েটা ভেঙে দিয়েছে। এসব শুনে তাহমিনা বেগমও চড়া হয়েছিলেন। এমনকি ইভানের সাথে মেয়েকে বিয়ে দেবেন না এটাও জানিয়েছিলেন। তবে নিভানের অমায়িক যুক্তিতর্ক আর নরম ব্যবহারের কাছে নমনীয় হতে বাধ্য হয়েছেন। আর দ্বিতীয়বার মেয়ের বিয়ে ভাঙার খবর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন জানলে মেয়েটার
বাঁচা মুশকিল হয়ে যাবে। সব বিবেচনা করে তিনিও আর কথা বাড়ালেন না। তবে নিবান যাওয়ার আগে ভাইয়ের পক্ষ থেকে বারবার ক্ষমা চেয়ে গিয়েছে। যদিও মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা করার জন্য ইভানের প্রতি তিনি মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন, তবে তার চেয়েও প্রকাশ করতে চাইলেন না। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেন, মা হও, তারপর বুঝবে মায়েদের কত জ্বালা। আর যদি হয় মেয়ে সন্তান, তখন যেন চিন্তা ভাবনা বিবেচনা বোধ বিবেক বোধের জ্বালা শতগুণ। যাই হোক, সত্যি বলতে পরিস্থিতির সম্মুখীন হয়ে মা তোমাকে অবিশ্বাস করেছিল, তোমার প্রতি মনক্ষুণ্ণও হয়েছিল। মাকে ক্ষমা করে দিও। এসব কি বলছো আম্মু? আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হয়েছে। আমি সরি, খুব খুব সরি আম্মু। তাহমিনা বেগম এবার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রসঙ্গ এড়িয়ে মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, মেহেদির অনুষ্ঠান হবে, ও বাড়ি থেকে মেহমান আসার আগে রেডি হয়ে নাও। আর তোমার বান্ধবীরাও তোমার অপেক্ষা করছে, ওরাও তোমার জন্য রেডি হয়নি, চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। তন্ময় মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাতে তাহমিনা বেগমের মুখে মৃদু হাসি ফুটে উঠল। মেয়েকে ছেড়ে উঠে দাঁড়ালেন। তন্ময়ের কপালে চুমু দিয়ে ফের রেডি হয়ে নিতে বলে চলে গেলেন। মা যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্ময় মনে প্রশ্ন জাগলো বিভিন্ন। তার বিরুদ্ধে মায়ের মন ভাঙলো কি করে, মন জানতে চাইল। তবে আপাতত জানার যখন উপায় নেই, মাকে প্রশ্ন করার সাহসও করতে পারল না। তখন আর প্রশ্ন মনে রেখে লাভ আছে? তবে যে এই সাধনটা করেছে তাকে মন থেকে ধন্যবাদ। তন্ময় বিয়ের অনুষ্ঠান করতে চায় না, এটা নিবান ছাড়া দ্বিতীয় কান হতে দিতে চাইলেন না নিহারিকা বেগম। বাড়ির একটা পিঁপড়া পক্ষীও কেউ জানাতে দিলেও না। তবুও কথাটা কিভাবে কি করে যেন ইভানের ফুপু ডালিয়া বেগমের কাছে অবধি পৌঁছে গেল। আর তিনিও যেন এমন একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় মুখিয়েছিলেন, নিজের পেটের কথাগুলো উগরে দেওয়ার জন্য, যা তিনি নিজের বড় ভাইয়ের জন্য পারছিলেন না। এখন যখন সুযোগ পেয়েছেন, তবে কথার খেয়ে কেন ছাড়বেন না তিনি। এমনিতে ইভান ওরকম একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, এটা যেন তিনি সেদিন থেকে মানতে পারছিলেন না। তবে বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে ওনাকে। এবার কথার খেয়ে যখন পেয়েছেন, চুপ থাকার প্রশ্নই ওঠে না। কণ্ঠে উপহাস মিশে ড্রয়িং রুমের ভরা মজলিসে বেশ কটাক্ষ করে তিনি নিজের মাকে অর্থাৎ ইভানের দাদুমাকে উদ্দেশ্য করে বললেন, এমনিতেই মেয়েটার গায়ের রং ময়লা চাপা, তার উপরে বংশের কোনো বিশেষ নামগন্ধও নেই। তাতে আবার মেয়েটার বিশেষ ছেলে বন্ধু আছে বলে নাকি বিয়ে ভেঙেছে। সেই মেয়েকে কোন হিসেবে ইভান বিয়ে করতে চাইলো আমার বুঝে আসছে না। তোমরা আবার তাতে ইন্ধন জুগিয়ে বিয়েতে মতামত দিলে। ছেলেটার না হয় মহান হওয়ার স্বাদ জেগেছে, তাই বলে তোমরাও কি করে ছেলেটার ভবিষ্যতের দিকে না তাকিয়ে ওর সম্মতি সহমত পোষণ করলে? ওর না হয় বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, তোমরা কি বুদ্ধিতে খাটো হলে? নাও এখন রং ঢং সহ্য করো। চাঁদ বংশ না দেখে ঘরে বউ আনতে চাইলে যা হয়, যত সব রং ঢং। হঠাৎ এত আত্মীয় স্বজনের মধ্যে কথাগুলো এমন কটাক্ষের স্বরে বলা ইভানের দাদুমা কিছুটা থমমত খেলেন, বিব্রত বোধ করলেন। মধ্যবয়স্ক মেয়ে, ওনার উপযুক্ত এক মেয়ের মা, অথচ কোন কথা কোথায় কিভাবে বলতে হয় মেয়েটা যেন ওনার শেখেনি বলতে ভুল। সারা জীবন তো নিজের মতো করে বুঝিয়ে শিখিয়ে তো এসেছেন, তবে মেয়েটা নিজ গুণে আয়ত্ত করলে তো নিজের একমাত্র মেয়ে বলে ছোট করে কথাও বলতে পারলেন না বলে, তাই বলে নিজের বাড়ির সম্মান নিয়ে ছোট করে কথা বলা তিনি মানতে চাইলেন না। কিছুটা গম্ভীর স্বরে বললেন, তুমি এভাবে কথা বলতে পারো না ডালিয়া। মেয়েটা দেখতে শুনতে যথেষ্ট মার্জিত, না হলে নিভান বা তোমার বড় ভাই কখনো এ বিয়েতে সম্মতি প্রকাশ করতো না। আর মেয়েটাকে আমারও বিশেষভাবে পছন্দ। সেখানে ইভান দাদু ভাই কোনো ভুল করেছে বলে আমার মনে হয় না। রাগ লাগলো ডালিয়া বেগমের। মা ও ওই মেয়েটার হয়ে কথা বলছেন, তাও আবার এতগুলো মানুষের সামনে। ওই সামান্য মেয়েটার জন্য ওনাকে ছোট করে কথা বলেছেন। তিনি পুনরায় কটাক্ষের স্বরে বললেন, এবারের বউ হিসেবে কোন দিক থেকে উপযুক্ত বলে মনে হলো ওই মেয়েটাকে তোমার? কেমন গায়ের রং ইভানের পাশে মানাই মেয়েটাকে? ওর থেকে বাড়িতে যে মেয়েটা পেছনে ঘুরঘুর করতো সেটাই তো ভালো ছিল। অন্তত দেখতে তো স্ত্রী, জাতপাতও চলার মতো। ভদ্রমহিলা আবারও মেয়ের বিরুদ্ধে কথা বলার জন্য মুখ খুলতে যাবেন, তার আগে রাগান্বিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের বার্তা এলো, সংসার করবো আমি, মেয়েটা বউ হবে আমার।
আমার গায়ের রং ময়লা হোক বা কালো, তা নিয়ে আপনারা তো মাথা ব্যথা বা চিন্তা কিসের ফুপিমণি? সংসার তো আপনি করবেন না, আর না তাকে এ বাড়িতে এনে আপনার কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তবে এত সমস্যা কিসের আপনার? আপনি এ বাড়ির আউটসাইডার। আপনি তাকে পছন্দ করে চাইলে ভালোবাসতে তো পারেন, না চাইলে নয়। তাই বলে আমার বইয়ের যোগ্যতা অযোগ্যতা মাপার বিবেচক বা বিচারক আপনি কে? আপনাকে তো মানা হয়নি বিচারক। না, আপনার সিদ্ধান্ত জানা হয়েছে, তবে তাকে নিয়ে ছোট বড় কথা দুঃসাহস দেখেন কি করে আপনি? উনি তোমার ফুপু মনে হয় ইভান, ওনার সম্মান বজায় রেখে কথা বলার চেষ্টা করো। দাদুমার থমথমে গলার আজ্ঞা পেতে ঠোঁটের কোণে হাসি এনে দাঁড় করালো ইভান। সে হাসিতে ফুটে উঠল তাচ্ছিলতা। কিছুটা দায়ী হলো আজ দাদুমায়ের জন্য ফুপুমনির এই অধপতন। তবে সেই বিষয়ে ভাবনা না এগিয়ে গম্ভীর গলায় বলল, উনি বড় হয়ে নিজের ব্যবহার আর জবান দ্বারা আগে নিজের সম্মান আর শ্রদ্ধার স্থানটা ধরে রাখার চেষ্টা করুন। আমি অবশ্যই ওনার সাথে সম্মান শ্রদ্ধার সহিত কথা বলবো। অপমানে থমথমে হয়ে থাকা ডালিয়া বেগম আবারও মুখ খুললেন, বললেন, আমি তোমার ভালোর কথা ভেবে কথাগুলো বলছিলাম, আর তুমি আমাকে এমন কথা শোনালে। আমি এ বাড়ির বহিরাগত। ভালোর জন্য? আমার ভালো আপনাকে ভাবতে হবে না। কে বলেছে আমার ভালোর জন্য আপনাকে ভাবতে? আমার ভালো ভাবতে গিয়ে পিছনে কি কি করে এসেছেন জানা নেই আমার, নাকি মনে নেই আপনার? সেসব নিজের অপরাধকেও ছোট করে দেখতে চাই না আমি। তবে আমার ভালো আর আপনাকে না ভাবলেও চলবে। এ বাড়িতে আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, আপাতত তারাই যথেষ্ট। আর আপনার ভালো ভাবার সবচেয়ে বড় উদাহরণ তো আপনার মেয়ে। তাই নিজের মেয়ের জন্য যে ভালোটা করে রেখেছেন, আমার ভালোটা ও সেখানেই ব্যয় করুন। হয়তো আর এলোমেলো জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে যেতে পারে। ইভান! ডালিয়া বেগমের চড়াও গলার ডাকে ইভান হাসলো, ফের বলল, ভুল কি বললাম আমি? ভুল বলে থাকলে আদরের ভাইপো হিসাবে ক্ষমা করে দেবেন। তবে আমি ইভান। নিভানের মতো এত ধৈর্য শক্তি আমার নেই। যে যা বলছে, যে যা করছে আপনজন মনে করে চুপচাপ শুনব। আর না আমি জাহিদ হাসান, শাহেদ হাসান, যে তাদের আদরের ছোট বোন নিজের স্ত্রীকে লোক সমাজে নিচু করে কটু বাক্য শোনাচ্ছে, তা নীরবে হজম করে নেব। ড্রয়িং রুমে মানুষ বলতে ইভানের মামিরাই ছিল। ডালিয়া বেগমের স্বভাব চরিত্র সম্পর্কে ওনারা অবগত, তাই আর বিশেষ কথা কেউ বাড়ালেন না। চুপচাপ দুপক্ষের ছোড়াছুরি কথা শুনে গেলেন। এক পর্যায়ে যখন ডালিয়া বেগম নীরব হয়ে গেলেন, ওনারা ইভানকে থামানোর জন্য বললেন। ডালিয়া বেগমের থমথমে মুখের দিকে তাকিয়ে থামলো ইভান। সে চায়নি এত মানুষের সামনে ফুপিমণিকে ছোট করে এত কথা শোনাতে। তবে কথা না বলার উপায় কি রেখেছেন ফুপুমণি? আর তন্ময়কে ওভাবে বলায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে। মেয়েটার ওই মায়াবী গায়ের রং তাকে যে বিশেষ আকর্ষণ করে, আর সেই গায়ের রং নিয়ে কটাক্ষ করে কথা মোটে ভালো লাগেনি ইভানের। এর মধ্যে নিহারিকা বেগম এসে তাড়া দিল। মেহেদির ডালা নিয়ে ও বাড়িতে যাওয়ার কথাটা শুনতে স্বস্তির শ্বাস ফেললো ইভান। মেয়েটা জেদ ছেড়েছে, তবে যাক, তবে শান্তি। বিয়ে বাড়ির পরিস্থিতি ফের মুখরিত হলো। চাপা পড়ে গেল ডালিয়া বেগমের থমথমে মুখ। গোধূলি বিকাল সন্ধ্যার নাম ভাব। বাড়িতে এখন লোক সমাগম কম। মেহেন্দি অনুষ্ঠানে গিয়েছে সবাই। নিবানের যাওয়ার কথা থাকলো, নিবান যেতে পারে। নানুমায়ের ঘরে ঢুকলো নিবান। ঘরটা ফাঁকা। নানুমা ঘরে নেই, তাহলে কোথায়? নিচে কোথাও তো দেখলো না। পিছে মনে বের হতে গিয়ে অনুভব করলো ব্যালকনির দরজায় কেউ এসে দাঁড়িয়েছে। নানুমা ব্যালকনিতে ছিল। শব্দ পেয়ে পিছে মনে তাকাতে দেখলো কেউ নেই। মানেটা কি? সেই স্পষ্ট কারো নরম পায়ের শব্দ শুনলো। মান্যতারা তো কেউ বাড়িতে নেই, তবে ওখানে কে? আর নানুমা তার সাথে নিশ্চয়ই লুকোচুরি খেলবে না। দৌড়দে মস্তিষ্কে কিছু একটা ভাবতে কৌতূহলবশত ব্যালকনির দিকে এগোলো। ব্যালকনির দরজায় গিয়ে ব্যালকনিতে কৌরিকে দেখে কপাল কুঁচকে গেল। তবে আন্দাজ ঠিক ছিল। কিছুটা কৌতূহলী গলা জিজ্ঞেস করলো, তুমি এখানে মান্যতাদের সাথে যাওনি? রক্ষা হলো না। নানুমা মনে করে সে দেখতে গিয়েছিল রুমে কে এসেছে। মানুষটাকে দেখে নিঃশব্দে পা চালিয়ে ফের চলে এসেছে। তবুও বুঝে ফেলেছে মানুষটা। উফ, শক্ত করে দাঁড়িয়ে রইল। কথার উত্তর দিতে চাইলো, কারণ সকালে নানুমায়ের কথাগুলো শুনে আর মানুষটাকে নিখুঁত নজরে দেখে মনে কিছুমিছু একটা অনুভূতির জন্ম নিয়েছে। সেই অনুভূতি আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। এখন কথা বাড়িয়ে সেই অনুভূতিকে আর
প্রশ্রয় দিতে চায় না, এই হোক একটু বেয়াদব, তবুও ওই গম্ভীর স্বরের মানুষটার কথার উত্তর সে দিতে চায় না। সামনে মানুষটা কি বুঝলো না, ওয়ালে কাঁধ ঘেঁষে দাঁড়ালো। ফের দুষ্টু এসে বলল, গ্লাস আটকে দেই, কি বলো? বেকায়দায় পড়ে গিয়েছে, উত্তর না দিলে ছাড়া পাবে না, সেটা বেশ আন্দাজ করতে পারলো কৌরি। স্বভাবজাত নমনীয় অথচ অসন্তুষ্ট গলায় বলল, আমার ভালো লাগছিল না তাই যাইনি। কৌরির অসন্তুষ্ট গলার স্বরে মৃদু হাসলো নিবান। বলল, মান্য আর মৌনতা তোমাকে না নিয়ে যেতে চাইলো? আপু অনেক জোরাজোরি করেছিল, এমনকি রাগ করেছে, আমি যাইনি। কৌতূহলী গলা নিবানের। কেন? এমনিতেই যায়নি এমনটা নয়, পিরিয়ড চলছে তার, আর পিরিয়ডের পেট ব্যথা সহ বিভিন্ন সমস্যা চলে তার উপর আরো একটা সমস্যা আছে, আর সেসব সমস্যা জনিত কারণে কোথাও গিয়ে মন শান্তিতে থাকতে পারে না সে। বিধায় মান্যতাকে বুঝিয়ে না করে দিয়েছে, না হলে মান্যতা আপু বাদে অমায়িক ব্যবহারের ঈশিতা আপুর কথা সে ফেলতে পারত না। করির কথা শুনে সঙ্গ পরে দীর্ঘশ্বাস ফেলল নিপান। মেয়েটার মলিন মুখ বলছে অন্য কথা। গোধূলি লগ্নের মিষ্টি আলো এসে পড়েছে মেয়েটার মসৃণ মুখে। সেই আলো স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কারণে অসুস্থ, চোখ মুখ শুকিয়ে আছে, তবে অসুস্থতার কথা বলতে পারছে না কাউকে, বা ইচ্ছাকৃত কাউকে বলছে না। দীর্ঘশ্বাস চেপে নিবান ফের শান্ত গলায় শুধালো, কোনো কারণে শরীর খারাপ তোমার? চমকে নিবানের মুখের পানে তাকালো কৌরি। সুগভীর শান্ত নজরের নিবানকে তার দিকে নিটল নজরে তাকিয়ে থাকতে দেখেই মুহূর্তে মুখটা আবার ফিরিয়ে নিল। মানুষটা বুঝলো কি করে সে অসুস্থ, তবে কি বুঝে গিয়েছে তার কি কারণে শরীর খারাপ? উফ, ভিতরে ভিতরে অস্বস্তিতে ঘাট হলো মনস্তান্ত্রিক। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সর্বাঙ্গ। তরিত বলল, আমার তো শরীর খারাপ নয়। নীরব অথচ গভীর নজর গৌরীর মুখের পানে স্থির রেখে বলল, তবে চোখ মুখ ওরকম দেখাচ্ছে কেন? মনে মনে বিচলিত হলো কৌরি। কেমন দেখাচ্ছে, খুব বাজে, উফ কি এক জ্বালা। এত খেয়াল করতে বলেছে কি মানুষটাকে? উত্তর দিতে চাইলো না, তবু বাধ্য হয়ে উত্তর দিতে হলো। বেকায়দায় আছে সে। এ মানুষে ভরা বিয়ে বাড়িতে যদি মানুষটাকে আর তাকে আটকে থাকা ব্যালকনিতে কেউ দেখে ফেলে, তবে কি হতে পারে ভাবতে পারছে সে। তাই ফের তড়িৎ গলায় বলল, আর 15 দিন পর পরীক্ষা, পড়াশোনার চাপ যাচ্ছে তো এজন্য। 15 দিন পর পরীক্ষা? এই বিষয়ে তো খেয়াল রাখা হয়নি। এখন আর মেয়েটা শুধু এবারের দায়িত্ব নয়, মেয়েটার ভালো মন্দের সুব্যবস্থার দায়িত্ব এখন তাকেই রাখতে হবে। খেয়ালই ছিল না, তবে খেয়াল তো এবার রাখতে হবে। বলল, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনাতে কোনো সমস্যা হচ্ছে না তো? না। কথা যেন বাড়াতে ইচ্ছে করলো। কি অসুস্থতায় মেয়েটার এই মলিন মুখ সেটাও জানতে ইচ্ছে করলো। তবে মেয়েটার আড়ষ্টতায় পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দমিয়ে নিল নিবান। শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো সে। চলে যাবে বলে মন স্থির করেও দাঁড়িয়ে রইল। ফের কি মনে করে কৌরির পাশাপাশি গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো। উঁচু লম্বা মানুষটাকে কাছাকাছি অনুভব হতেই নিঃশ্বাস আটকে এলো কৌরির। সেটা বন্ধ হওয়ার উপক্রম হলো পাশে দাঁড়ানো মানুষটার গায়ের কড়া পারফিউমের সুগন্ধে। তবে নড়চড় বন্ধ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কৌরি। শক্ত হাতে চেপে ধরল গ্রিলের লোহা। পলকহীন নজর তার বাহিরের পানে। সে মুখের দিকে এক পলক তাকিয়ে নিবানো নজর ফেলল গোধূলি লগ্নের ধিমে আসা সূর্যের পানে। শান্ত আর সাবলীল গলায় বলল, জানো কৌরি, ভালো লাগা ভালোবাসাটা ঠিক কি এর বিশেষ সংজ্ঞাই তো আমার জানা ছিল না বলতে আমার লাইফে আমি ভালো লাগা ভালোবাসার বিভিন্ন ডেফিনেশনস শুনে এসেছি, দেখেছি তেমনটাও, বিভিন্ন বইতে পড়েছিও তেমনটা। তবে নিজে জানার উপলব্ধিটা হয়নি কখনো, অনুভব করিনি কখনো। আমি এই 29-এর কাছাকাছি বয়সে আমার পছন্দনীয় মোহনীয় নজর আকর্ষণ করার মতো অনেক কিছুই নজরে পড়েছে। এমনকি বিভিন্ন রূপবতী মেয়েও নজরে রেখেছে তাদের, তবে কখনো তাদের প্রতি বিশেষ অনুভব করাইনি। নজর দেখেছে, ওখানেই ক্ষান্ত। দ্বিতীয়বার আর নজর সেদিকে ফিরে তাকাইনি। অথচ হঠাৎ একদিন একজোড়া ক্রন্দনরত চোখ আমার স্বপ্নে মিলল। জানো, আমাকে ঘুমাতে দিল না কতদিন। আমার একটাই দোষ ছিল, আমার খুব কাছে বসে সেই চোখ জোড়া ক্রন্দন করেই চলছিল, অথচ আমি ফিরে তাকাইনি। তাই বাধ্য হয়ে চোখ জোড়া আমার স্বপ্নে হানা দিল। শাস্তি স্বরূপ কতগুলো দিন আমাকে ঘুমাতে দিল না। আমি জীবনের প্রথম মায়া টান অনুভব করলাম সেই ক্রন্দন জোড়া নজরে। যখন তাকে বুঝলাম, সে স্বপ্ন আসা বন্ধ করে আমাকে শান্তিতে ঘুমাতে দিল। অথচ সেই ক্রন্দনরত চোখ জোড়া পরিণত হলো স্বচ্ছ এক জোড়া মায়া ডাগর হরিণী চোখে। সেই ক্রন্দনরত চোখ জোড়া আমাকে রাতে আরামে ঘুমাতে দিলেও সেই স্বচ্ছ ডাগর চোখ জোড়া কেড়ে নিল আমার দিনগুলো।
এরপর এক বিকালের গধূলি লগ্নে একটা গোলগাল মায়াবিনী মুখ আমার বুকের বাঁ পাশটায় জায়গা করে নিল। বিশ্বাস করো, আমি মোটেও হিংসুটে ছেলে নই, অথচ আমি হিংসে করলাম এক যুবককে, কারণ তার নজরও মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই গোলগাল মায়াবিনী মুখশ্রীতে। আমার কেন জানি সহ্য হলো না। সেই একই অপরাধের অপরাধী হয়ে আমার অপরাধ মুক্ত পাখির মতো ছেড়ে দিয়ে তার অপরাধে অভিযুক্ত করে নিষেধাজ্ঞা দিলাম। তারপর এক বৃষ্টি ভেজা দিনে সেই মায়াবিনীর অসহায় মুখ আমার বুকে ঝড় তুলে দিল। আমি তাকে পুরোপুরি জায়গা করে দিলাম আমার সত্তায়। আচ্ছা কৌরি, ওই টান, ওই মায়া, ওই যে বুকে ঝড়তলা অনুভূতি, ওগুলোকে ঠিক কি অনুভূতি বলে? ভালো লাগা নাকি ভালোবাসা? আমার মতে তো এই দুই অনুভূতির ঊর্ধ্বে গিয়ে তাকে পেয়ে যাওয়া মানে আমাকে পৃথিবীতে এক টুকরো জান্নাতের সুখ অনুভব করানো, স্বর্গ সুখ লাভ করা। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড়ে ছোটাছুটি। তবে বাড়ির অধিকাংশ অল্প বয়সী ছেলেমেয়েরা মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ায় বাড়িটা আপাতত কিছুটা হই হুল্লোড় মুক্ত, শব্দহীন, শান্ত। সন্ধ্যা নেমেছে সে কখন। মান্যতার পড়ার টেবিলে মনোযোগী হয়ে পড়ছে গৌরী। যদিও স্থির মনোযোগী নজর তার বইয়ের পাতায়, তবে অমনোযোগী মনটা তার পড়ে আছে অন্য কোথাও। অন্য কোথাওটা ঠিক কোথায়? যে মানুষটার থেকে বারংবার নিজেকে দূরে রাখতে চেয়েছিল, তার কাছে। হ্যাঁ, তার কাছেই তো। পারছে কোথায় ওই মানুষটাকে নিজের মন মস্তিষ্ক ভাবনা থেকে দূরে রাখতে? যতই দূরে রাখতে চাইছে ওই মানুষটা যেন ততই কাছে টানছে তাকে, তার প্রতি ভয়াবহ দুর্বল করে তুলছে। দুর্বল তো এমনিতেই হয়ে পড়েছে সে, শুধু উপরে নিজেকে শক্ত রাখার প্রয়াস করে চলে। তবে সেই প্রচেষ্টাটাও রাখতে দিচ্ছে কোথায় মানুষটা? বিকেলের বেলা গম্ভীর মুগ্ধ কণ্ঠের অনুভূতিপূর্ণ কথাগুলো বারবার মন মস্তিষ্ককে হানা দিচ্ছে। শান্তিতে কোনো কিছুতেই তাকে মনোযোগী হতে দিচ্ছে না। না পারছে বইয়ের পাতায় মনোযোগী হতে, আর না পারছে বিয়ে বাড়িতে হই হুল্লোড় করে কাটাতে। যদিও শারীরিক কারণে আপাতত হই হুল্লোড় তার ভালো লাগছে না। আবার 15 দিন পর পরীক্ষা। আপাতত সেই টেনশনে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তার উপর ওই মানুষটা, যাকে না পারছে বিভিন্ন দিকের কথা ভেবে সহজে নিজের জীবনে জায়গা দিতে, আবার আর না পারছে নিজের মন মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে ফেলতে। বরংবার মনে হচ্ছে ওই মানুষটা শুধু তাকে চায়। ওনার সকল মুগ্ধ করা অনুভূতি শুধু তাকেই ঘিরে। উফ, এই ভাবনাগুলো সর্বাঙ্গে যেমন থেমে থেমে কাঁপন দড়িয়ে দিচ্ছে, তেমন মন মস্তিষ্ককে এলোমেলো করে দিচ্ছে। দুহাতে মাথা চেপে ধরল কৌরি। কি এক যন্ত্রণা! তাকে নিয়ে মানুষটার অনুভূতিগুলো জানার পর আরো যেন ছটফট করছে। যতই মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে না কেন, পারছেই না। হঠাৎ ফোন বেজে উঠল। সচকিত হয়ে মাথা উঁচু করে ফোনের দিকে তাকালো। বিথি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে চাপলো কৌরি। প্রতিনিয়ত কথা হয় দুজনের, সেই হিসাবে ভালো মন্দের কথাবার্তা শুরু হলো। এক পর্যায়ে গিয়ে বিথি জিজ্ঞেস করলো, তোর মন খারাপ নাকি? সচকিত হলো কৌরি। তড়িৎ বলল, আরে না, তবে কথার স্বর ভালো লাগছে না কেন? কথাগুলো যেন কেমন লাগছে। জানিস তো বাড়িতে বিয়ে, তার উপর 15 দিন পর পরীক্ষার টেনশনে মাথায় কাজ করছে না। এখানে আসার পর পড়ার গ্যাপ গিয়েছিল প্রায় অনেক দিন। সেই গ্যাপ পড়া চ্যাপ্টারগুলো সেভাবে কভার করা হয়নি। তার উপর যা সিলেবাস, কিভাবে সবটা কমপ্লিট করব সেটাই ভাবছি। টেনশন নিচ্ছিস কেন? আরে সব ভালো হবে। ইউ আর এ গুড স্টুডেন্ট। এটা তো শুধু আমরা বলি না, তুইও মনে প্রাণে বিশ্বাস করিস। তবে কেন এত ভাবছিস? সব ঠিকঠাক হয়ে যাবে দেখিস। বরাবরের মতো তোর পরীক্ষাও ভালো হবে। তোর পড়াশোনা কেমন চলছে? যদিও জানাশোনা তবুও জিজ্ঞেস করলো কৌরি। আরে এত পড়াশোনা দিয়ে কি হবে ভাই? তার উপর সেই পড়াশোনা নিয়ে টেনশন। আমি বিধি জানিসই তো, পড়াশোনা নিয়ে সব সময় চিল থাকি। পড়াশোনা নিয়ে টেনশন নিয়েছি কখনো? তাতে যা আছে কপালে। আপাতত তুইও টেনশন নিস না। টেনশন নিস না বললে কি হয়? মাথায় ভাবনা যে তার কত প্রকার এসে চেপেছে, এটা যদি সে এই চিল মোড়ে থাকা মেয়েটাকে বোঝাতে পারতো, বোঝাতে চাইলও না কৌরি। তাই ওই বিষয়ে আর কথাও বাড়ালো না। দু বান্ধবীতে মিলে আরো কিছু সময় কথা বলল। কথা শেষ করে কৌরি যখনই ফোন কাটতে যাবে, তখনই বিথি পুনরায় তাকে অদ্ভুত গলায় ডেকে উঠল। এই কৌরি! ডাকটা অদ্ভুত ঠেকলো কৌরিরও। কপালও কিঞ্চিত কুঁচকে গেল। কিছুটা চিন্তিত গলায় বলল, এভাবে ডাকলি কেন? কিছু হয়নি তো ওদিকে? আরে না, তবে তোকে কিছু বলার ছিল। কি? কথাগুলো বলবে কি বলবে না কিছুটা দ্বিধায় ছিল বিথি।
যার কারণে কল করে কথাগুলো বলতে চেয়েও বলেনি। তবে বলেই যখন ফেলেছি আর দ্বিধা রাখলো না, বলল, জানিস নাহিদ ভাইয়া না ভালো হয়ে গেছে। আগের মতো আজে বাজে ছেলেদের সাথে মোড়ের মাথায় বসে থাকে না, এমনকি সময় অসময়েও তাকে আড্ডা দিতে দেখা যায় না। একেবারে খুবই ভদ্রসত্র ছেলে না হয়ে গেল, স্বাভাবিক ছেলেদের মতো চলন ফিরন করছেন। কথাবার্তা চালচলনে আগের সেই উগ্র আচরণ আর নেই। জানিস আব্বু এইসব প্রায় বলে, মাস্টারের ভাইয়ের ছেলেটা বুঝি এবার ভালোর পথে ফিরলো। নিশির সাথেও প্রায় দেখা হয়। ও বলেছে ভাইয়া নাকি আগের মতো ওসব উল্টাপাল্টা ছাইপাস আর খায় না। ওর সাথেও নাকি আগের মতো বকাবকি চিল্লাফাল্লাও আর করে না। মাঝে একদিন কলেজে যাওয়ার পথে আমার সাথে দেখা হলো। আমার কাছে তোর খবর জানতে চাইলেন। উনি যেভাবে জিজ্ঞেস করলেন, মনে তো হলো আমার সাথে যে তোর যোগাযোগ আছে এটা উনি শিওরলি জানেন। সেভাবেই তো প্রশ্ন করলেন বলেও মনে হলো আমার। তাই আমিও আর এড়িয়ে যেতে পারিনি, বলেছিলাম তুই ভালো আছিস। তারপর ভালো ছেলের মতো চলে গেলেন। ওনার আচরণ দেখে আমার সত্যিই মনে হচ্ছে উনি ভালো পথে ফিরেছেন। তবে আগে তো আমাকে দেখলে এই সেমরি ছাড়া শব্দ ব্যবহার করতো না। সেদিন নাম ধরে তো ডাকলেন, সাথে তুমি করেও কথা বললেন। কিছুটা অবাক হলো কৌরি। দাদি আপার সাথে রোজ কথা হয়, কই দাদি আপা তো এই বিষয়ে তাকে কিছু বলেনি। আবার বিধির কথাও অবিশ্বাস্যযোগ্য নয়। মেয়েটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এমনটা না হলেও অবিশ্বাসে কখনোই করতে পারবে না। যাই হোক, এসব নিয়ে আর সে ভাবতে চায় না। যে ছেলেটার জন্য মাহীন জীবনটা তার আতঙ্কে কেটে গিয়েছে, জীবনে কত কিছু ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের বাড়িতে স্বাচ্ছন্দ্য বসবাস করার অধিকারটুকু থেকেও বঞ্চিত। আজ পরের বাড়িতে আশ্রিত হতে হলো। বাবার তাকে নিয়ে চিন্তায় ব্লাড প্রেশার বাড়ানো বা ওই অকাল মৃত্যুর জন্য ছেলেটা কোনোভাবে কি দায়ী নয়? আর সে ছেলেটার ভালো মন্দে চাইলে কি মন সহানুভূতি দেখায় কিনা কৌরির জানা নেই। তবে সে দেখাতে পারলো না। সংগোপনে দীর্ঘশ্বাস ফেলে বিধিকে বলল, যাই হোক ভালো হলেই ভালো, তবে আমার ফোন নম্বর চাইলে কখনো দিস না যেন। আমি সত্যি তোকে কিন্তু দাদি আপার থেকে এক ফোঁটা কম বিশ্বাস ভরসা করি না। আমি জানি সেটা, আর আমার জ্ঞানও তো আমি কখনো তোর সেই ভরসা বিশ্বাস ছুটতে দেব না। এটা তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। ভরসা রাখি বলেই তো তোকে এক্সট্রা সতর্ক করলাম। দুজনে আরো কিছু সময় ভালো মন্দ কথা বললো, ফের ফোন রাখলো। ফোন কেটে দিয়ে ভাবনায় ব্যস্ত হলো কৌরি। হঠাৎ উগ্র স্বভাবের ছেলেটার পরিবর্তনের কারণ কি? ছোটবেলা থেকে বাজে উগ্র স্বভাবের ছেলেটা হঠাৎই পরিবর্তন হয়ে গেল। বিষয়টা বিস্ময়কর। যেখানে ওর মা কখনো আশা রাখেনি ছেলেটার আর ভালো পথে ফিরবে, এক প্রকার আশা ছেড়ে দিয়ে নিজের ছেলে নেই বলে ঘোষণা দিয়ে দিয়েছিল। সেখানে নিজের মায়ের অমন কথাতেও যে ছেলে ভ্রুক্ষেপ করেনি, সে ছেলের হঠাৎ পরিবর্তনের কি কারণ? তাকে পাওয়ার আকাঙ্ক্ষা? যদি তাই হয় তবে তা কখনই সফল হতে দেবে না কৌরি। আর যাই হোক, ওই ছেলের জীবন সঙ্গিনী সে কখনোই হবে না, আর না কখনো নিজের জীবনে সঙ্গিনী করবে তাকে। ফুলকলি, একা একা রুমে বসে কি করছো তুমি? নাফিমের ডাকে ভাবনা কাটলো কৌরির। সম্বিত ফিরে মিষ্টি এসে কিছু বলতে যাবে, তার আগে কিছুটা বিস্ময় শুনে নাফিম ফের বলল, তুমি বলছো তোমার বলতে এত ভালো লাগে যে সবাই আনন্দ মজা করছে, তার মধ্যে তুমি তাদের সাথে আনন্দ মজা শ্বাসকোষ না করে বই পড়ছো? আমার তো একটুও লাগে না পড়তে। আরো বাড়িতে কোনো আনন্দ মজা হলেও তো মোটেই ভালো লাগে না। কথা বলতে বলতে কৌরির কাছে গিয়ে দাঁড়ালো নাফিম। চেয়ার ঘুরিয়ে নাফিমের সম্মুখীন হলো নিজেও। আদুরি স্পর্শে নাহিমের গাল দুটো টেনে দিয়ে বলল, পাকা বুড়ো, আমার যে কয়েকদিন পর পরীক্ষা, না পড়লে হবে? না পড়লে তো আমি পরীক্ষায় গোল গোল ডিম পাবো। তখন এ বাড়িতে আমার জায়গা হবে? বল, ফেল করার অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কে খাওয়াবে তখন আমাকে? মজার ছলে কথাগুলো বলতে নাফিম তড়িৎ উত্তর দিল, দাদা ভাই খাবে? দাদা ভাই তো অনেক টাকা উপার্জন করে, তুমি জানো না? আর জানো, দাদা ভাই খুব ভালো।
দুষ্টুমি না করলে সে কাউকে বকে না। এমনকি আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলেও আমাকে বকে না। শুধু দাদাভাই কেমন গলায় শান্ত হয়ে অল্প কথা বলে, তাতেই ভয় পাই আমরা। না হলে দাদাভাই খুব ভালো, আমি যা চাই তাই এনে দেয়। মা বকলেও কি এনে দেয় দাদাভাই। আর আমার খারাপ রেজাল্টে সবাই বকলেও দাদাভাই আর বড় আম্মু কখনো বকে না। তুমি পরীক্ষা খারাপ করলে তোমাকেও কিছু বলবে না। দেখো, দাদাভাই খাওয়াবো কথাটা বুকের ভিতর কেমন একটা শিরশিরি অনুভূত জাগালো। তবে ভিতরে ভিতরে হজম করে বাইরে প্রকাশভঙ্গিতে মৃদু হাসলো কৌরি। প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা যাই হোক, তুমি মেহেন্দি অনুষ্ঠানে যাওনি? মুহূর্তে মুখ ভার করে মন খারাপ করে নিল নাফিম। ফের বলল, আমার গায়ে জল তো, এই জন্য আম্মু যেতে দেয়নি। তুমিও আমার মতো অসুস্থ নাকি? তুমি যাওনি কেন? নাফিমের কপালে হাত দিয়ে জ্বরের তাপমাত্রা দেখলো কৌরি। বলল, জ্বর আসলো কখন? আর আমি তো এমনিতেই যাইনি। আমাকে রেখে যাওনি, ভালো হয়েছে। এখন আমি তোমাকে মেহেদি মাখিয়ে দেব, চলো। কথাটা কৌরির হাত ধরে বলল। কৌরিও সচকে দৃষ্টি ফেললো নাফিমের হাতে। ছেলেটার হাতে একটা মেহেদি টিউব। এতক্ষণে খেয়াল করলো সে, নাফিম এটা পেল কোথায়? তবে কি মেহেন্দি অনুষ্ঠান সেরে আপুরে এসেছে? প্রশ্ন করলো কৌরি। ও বাড়ি থেকে মেহেন্দি অনুষ্ঠান সেরে আপুরা চলে এসছে নাফিম। না তো, কেন? তবে তুমি মেহেদি পেলে কোথায়? ওনারা তো ডালা সাজিয়ে সব নিয়ে গেছেন, তাহলে এটা পেলে কোথায় তুমি? নাফিম সহজ সাবলীল স্বীকারোক্তি জানালো। দাদাভাইয়ের হাতে তো অনেক ডালা মেহেদি দেখলাম, তোমার রুমের দেখেই আসছিল। সেটা শুনে আমার হাতে একটা ধরিয়ে দিয়ে বলল তোমাকে দিতে। আমিও ভাবলাম তোমাকে লাগিয়ে দেই। স্তব্ধ হয়ে নাফিমের মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। এটাও মানুষটার স্মরণে থাকতে হলো। মনে মুগ্ধতা ছেয়ে গেল, মন দুর্বল হয়ে পড়ল আরেক ধাপ। তবে মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে এক গাল হেসে নাফিম বলল, তুমি লাগাতে পারবে? আমি কিন্তু আবার লাগাতে পারি না। আমিও তো ওই যে আগে ড্রয়িং করে না, ওরকম পারি না। তবে এমনই অনেক কিছু ড্রয়িং করতে পারি। আমি সেরকম এঁকে দেব। আমার ড্রয়িং খাতা দেখো, আমি একটু বাজে আঁকাই না। আমার অন্যান্য সাবজেক্ট বাজে হলেও আমার ড্রয়িং বাজে নয়। টিচাররা আমার আঁকা খুব ভালো বলে। বাচ্চা ছেলেটা এমন ভাবে কৈফিয়ত দিচ্ছে, কৌরির মায়া হলো। যদিও তার ফর্সা হাত দুটো নাফিমের ড্রয়িং খাতা নয় যে আঁকলাম ভালো হলো না আবার মুছে আঁকলাম। হাতের অবস্থা খারাপ হতে পারে বুঝো। নাফিমের দিকে হাত বাড়িয়ে দিল সে। বলল, তবে আঁকাও। নাফিমের হাত ধরে বেডে এনে বসালো কৌরিকে। খুশি মনে কৌরির ডান হাতটা ধরল মেহেদি লাগানোর জন্য। তবে হাতের সীমিত তালুর দিকে তাকিয়ে আঁকা ভুলে গেল সে। বুঝতে পারলো এটা সত্যি তার ড্রয়িং খাতা নয়। এখানে যেমন খুশি ঘরবাড়ি, নদী নালা বা প্রাকৃতিক যে কোনো দৃশ্য আঁকা সম্ভব নয়। তবে কি আঁকাবে সে? কৌরির উৎসাহিত ঝকঝকা মুখের দিকে তাকালো। মুখটা নিরাশত করে কিছুটা দ্বিধান্বিত হয়ে বলল, এত ছোট জায়গায় আঁকবো কি? কৌরি দুকাত ঝাঁকিয়ে ঠুট উল্টে বুঝালো সে কি জানে। সেটা দেখে নাফিম আরো হতাশ হলো। তন্মধ্যে সেখানে প্রবেশ করলেন নিবানের নানুমা। রসিকতা করে বললেন, ব্যাপার কি? দুজনে চুপি চুপি কি করছো? কৌরি কিছু বলার আগে নাফিম নিরাশ ভঙ্গিতে বলল, ফুলগুলিকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। তবে আমি আঁকতে পারছি না নানুমা। একটুকু জায়গায় কি আঁকানো যায়? ভদ্র মহিলা এসে বসলেন দুজনের পাশে। ফের নাফিমের কথায় তাল মিলিয়ে বললেন, আসলে তো এত ছোট্ট হাতে আঁকা যায়। যাই হোক, আমার কাছে মেহেদি টিউবটা দাও তো দেখি। দেখি আমি পারি কিনা লাগিয়ে দিতে। নাফিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আঁকাতে পারো নানুমা? দেখি পারি কিনা। দুজনের কথার মাঝে কোনো কথা বলল না কৌরি। নাফিম টিউবটা দিতে ভদ্র মহিলা কৌরির পানে তাকিয়ে বললেন, কি রে,
আমার হাতে মেহেদি লাগাতে কোনো সমস্যা নেই তো? গৌরী মৃদু হাসলো। জানে না নানুমা মেহেদি লাগাতে পারেন কিনা, তবে তিনি ভালোবেসে যখন লাগাতে চাইছেন, সে যেমনই হোক না কেন, না বলার কোনো প্রশ্নই আসে না। তাই মাথা নাড়িয়ে মুখে বলল, আপনি লাগিয়ে দিন, আমার সমস্যা নেই। ভদ্রমহিলা হাসলেন। নাতি ওনার নাতবো নির্বাচন করতে মোটেই ভুল করেনি। আজ দুদিন মেয়েটার সাথে থাকছেন। সত্যি বলতে মেয়েটাকে ওনার সর্বদিক থেকে মনে ধরেছে। গৌরীর হাত ধরে কোনো আঁকা আঁকি নয়, শুধু ফর্সা চিকন চাকন আঙ্গুলের গোলাকৃতি করে নখ বাদে চামড়ার উপর প্রলেপ লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নাফি মৃদু চিৎকার দিয়ে বলল, কি করছো নানুমা? না কি এরকম লেপটে দিচ্ছ কেন? আমিও তো ভাই আঁকতে পারি না, তাই আমাদের সময় আমরা যেভাবে শুধু আঙ্গুলে মেহেদি মাখতাম সেইভাবেই মাখিয়ে দিচ্ছি। নাফিম গৌরীর মুখের দিকে তাকালো, দেখলো গৌরীর স্বাভাবিক মুখাবয়ব। তার মানে নানুমা ভুলভাল লাগাচ্ছে না। তাই সেও চুপচাপ হয়ে গেল। দুহাতে নখের অংশটুকু ছাড়া একটা নির্দিষ্ট পরিমাপ করে গাঢ় কালো খয়েরি মেহেদি রংটা ফর্সা হাতে জোড়া বেশ সুন্দর দেখাচ্ছে। বাম হাতের তলায় আবার গোলাকৃত করে মেহেদির প্রলেপ আঁকিয়ে দিয়েছেন। ফর্সা হাতটা সত্যিই নজরে মাধুর্য ছড়িয়ে। নাও, আমি যতটুকু পেরেছি সেটুকুই করে দিলাম। টিউব দিয়ে নয়, টিউবের মাথায় মেহেদি এনে নানুমা ওনার তর্জনী আঙ্গুলের মাথায় করে মেহেদিটা এত সুন্দর পরিমাপ করে লাগিয়ে দিয়েছেন, সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রশংসা করলো গৌরী, খুশ মেজাজে বলল, খুব সুন্দর হয়েছে নানুমা। আমি এভাবে মেহেদি লাগাতে গেলে তো শুধু লেপটে যায়, এঁকে বেঁকে যায়। নাফিমও গৌরীর মতো নানুমাকে প্রশংসা করলো। ফের কিছু একটা ভাবলো, তড়িৎ বলল, ফুলকলি, তোমার দানাটা দাও। গৌরী কেন প্রশ্ন করার আগেই তার হাতটা সতর্কতা অবলম্বন করে নিজের কাছে নিল নাফিম। ফের নানুমার হাত থেকে টিউবটা নিয়ে গৌরীর হাতের তালুতে ইংরেজিতে ওর নামের ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিল। সেটা থেকে গৌরী কপাল কুঁচকে বলল, এটা লিখছো কেন? আমার নামটা তোমার হাতে লিখে দিলাম। স্বাভাবিক হলো গৌরীর কপালের ভাঁজগুলো। ফের বলল, কেন? নাফিমের মুখ কাচমচো হয়ে গেল। নানুমা ও কৌতূহলী নজরে তার দিকে তাকিয়ে আছেন। কি উত্তর দেয় ছেলেটা? নাফিম একবার নানুমা তো একবার গৌরীর মুখের দিকে তাকিয়ে সংকোচ দিয়ে বলল, আমি দিবাবুকে দেখেছি চিয়াম ভাইয়ের নাম তার হাতে লিখতে। উনি তো আপুর হাজবেন্ড, তাই লিখেন। তুমি কেন লিখলে? বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব, তার আগে থেকে তোমার হাতে আমার নাম লিখে দিলাম। ও মা, তাই? তুমি তবে বউ হিসেবে ফুল কৌড়িকে ঠিক করে রেখেছো? নিবারে নানুমা হেসে কথাটা বললেন। গৌরী কিছুটা অবাক হলো, ফের হেসে মজার ছলে বলল, তুমি জানো তুমি যখন বড় হবে আমার তখন নানুমার মতো বয়স হয়ে যাবে। তখন তোমার পাশে আমাকে মানাবে, খারাপ দেখাবে না। লোকে বলবে, ওরে বাবা, নাফিমের বউ তো দেখি বুড়ি। মন খারাপ হলো নাফিমের, তবে প্রশ্ন করতে ভুলল না। কেন? তখন তুমি অসুন্দর হয়ে যাবে। তা তো অবশ্যই। তবে আমি তোমার মতো দেখতে সুন্দর আর একটা মেয়েকে না হয় আবার বিয়ে করে নেব। আমাকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে করবে? মিছে মিছে বিস্ময় দেখিয়ে কথাটা বলল গৌরী। এ নিয়ে নানুমা আর গৌরী নাফিমের সাথে বেশ মজার ছলে তর্ক বিতর্ক করতে থাকলো। এক পর্যায়ে গিয়ে নাফিম বলল, হাতে লেখাটা থাক, তবে সে গৌরীকে নয়, গৌরীর মতো দেখতে সুন্দর একটা মেয়েকে না হয় বিয়ে করবে। দ্বিতীয় আর কোনো বাধা বিপত্তি ছাড়াই তন্ময়ের আর ইবানের বিয়েটা হয়ে গেল। তৃণয়ে সে বন্ধুর বাংলো বাড়িতে বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। বিয়ে বাড়িতে মানুষের উপচে পড়া ভিড়। বিয়েটা পড়ানো হয়ে গেল, বিয়ের বিভিন্ন কাজকর্ম এখনো বাকি। সেগুলো কাজী সাহেব নিপুণ হাতে করে চলেছেন। আপাতত বিয়ে বাড়ির সকলের উপস্থিতি সেখানেই। গৌরীও সবার সাথে সেখানে ছিল, তবে নাফিমের জন্য বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না। ছেলেটার জ্বর বেড়েছে। জ্বর অবস্থায় কিছুতেই শান্তনু রহমান আসতে দিতে চাননি। তবে ইবান মানেনি। ছোট ভাইটা তার বিয়েতে উপস্থিত থাকবে না, এটা কি করে হয়? অসুস্থ ছেলেটা বিয়ে বাড়িতে এসে আরো অসুস্থ হয়ে পড়েছে। জ্বরটাও প্রচন্ড বেড়েছে। এত সময় মান্যতার কাছে থাকলো, বিয়ে পড়ানোর আগে নিরিবিরি গৌরীর কাছে রেখে গিয়েছে সে। হাত ধরে পাশে দাঁড়ানো ছেলেটার কপালে হাত রাখতে হাতটা যেন জ্বলে গেল গৌরীর। ফর্সা গোলগাল মুখটা কেমন টকটকে টমেটোর মতো লাল দেখাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মানুষের ভিড় থেকে ওকে নিয়ে সরে দাঁড়ালো গৌরী। নেতি আসা নাফিমকে কাছে টেনে জড়িয়ে নিল।
নাফিমও দুহাতে জড়িয়ে ধরল কৌরির কোমর। শীতের মতো আগুনের মতো তপ্ততা অনুভব করলো কৌরি। নাফিমের অবস্থা মোটেই ভালো না, আপাতত বিশ্রাম খুবই জরুরি। চঞ্চল নজরে এদিক ওদিক তাকালো কৌরি। অধিকাংশ পরিচিত মুখ, তবে কাকে ডাকবে সে? কি হয়েছে, ওর জ্বরটা বেড়েছে নাকি? নিবানের কণ্ঠ পেয়ে পাশে তাকালো কৌরি। মুহূর্তে নজর ঘুরিয়ে নিজের ডান হাতের দিকে নজর পড়লো তার। হাতের তালুটা দেখতে গিয়েও দেখলো না। রাতে নানুমা মেহেদি মাখিয়ে দেওয়ার কিছুক্ষণ পর হাত ধুয়ে যখন হাত দুটো দেখলো, ফর্সা হাত দুটো গাঢ় খয়েরি রঙে চকচক করছিল, সাথে নাফিমের নামটাও। অথচ সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত ধুতে গিয়ে হাতের দিকে নজর পড়তে আশ্চর্য হয়ে গিয়েছিল সে। নাফিমের নামের এন অক্ষরটা সুস্থ সাবলীল আস্ত থাকলো, পরের অক্ষরগুলো মেহেদি দিয়ে লেপটে মুছে দেওয়া। একটু নয়, খুব আশ্চর্য হয়েছিল কৌরি। সেই থেকে এ পর্যন্ত যতবার হাতে নজর পড়ছে মনে প্রশ্ন জেগেছে, কে করেছে এই অকাজ। তবে এই মানুষটাকে সেখান থেকে যতবার নজরে পড়েছে, কৌরির মনে সন্দেহের তীরটা কেন জানি না কারণ ছাড়াই মানুষটার উপরে গিয়ে বদলাচ্ছে। কৌরির ভাবনার মধ্যে নাফিমের কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো নিবান। নাফিম একটু মুখ উঁচু করে দেখলো তাকে, দেখেই বলল, দাদা ভাই বাড়িতে যাব। নিবান কিছুটা চিন্তিত গলায় বলল, ওর তো প্রচুর জ্বর, বাড়িতে যাওয়া প্রয়োজন। কি করি এখন? সম্বিতে ফিরল কৌরি। তন্মন্ত্রে ফোন বের করে তৃণয়কে কল করলো নিবান। নাফিম সম্পর্কে জানিয়ে বাড়ি যাওয়ায় মন স্থির করলো। নাফিমকে আমার কাছে দাও। দ্বিধাদ্বন্দ্বিত গলার সুর। আমিও যাব। আশ্চর্য হলো নিবান, মেয়েটা তার সাথে যেতে চাইছে। কৌরিকে যেটুকু চিনেছে তার অনুভূতি জানার পর মেয়েটা একা কখনোই তার সঙ্গ পছন্দ করবে না। সে মেয়েটা তার সাথে যেতে চাইছে। শরীর খারাপ নয় তো মেয়েটার, যদিও কাল মেয়েটার চোখ মুখের প্রকাশ ভঙ্গিম বলছিল মেয়েটা কোনো কারণে অসুস্থ। তবে কি সত্যি অসুস্থ মেয়েটা? বলল, তুমি কেন যাবে? শরীর খারাপ লাগছে নাকি এখানে থাকতে ভালো লাগছে না? দুটোই। তবে কৌরি কারণ হিসাবে প্রথমটা বেছে নিয়ে বলল, শরীর ভালো লাগছে না। কিছুটা বিচলিত হলো নিবান। বলল, ডক্টরের কাছে যাওয়া কি প্রয়োজন? না, ডক্টরের প্রয়োজন নেই, বাড়িতে নিয়ে গেলেই হবে। অস্বস্তি হলো কৌরি। এই কারণে বলতে চাইছিল না, তবে সত্যি খারাপ লাগছে না তার। পিরিয়ড জনিত সমস্যা তো আছে, অনিয়মিত পিরিয়ড, তাতে তো বিভিন্ন কমপ্লিকেশনস রয়েছে। সকাল থেকে আবার মাথাটাও কেমন ধরে আছে। সব অনুষ্ঠান অসুস্থতা বলে কাটিয়ে দিলেও বিয়েতে তো আসবে না, এটা কেমন দেখায়। তাই শরীর খারাপ নিয়েও বাধ্য হয়ে বিয়ে বাড়িতে আসতে হলো তাকে। এখন আবার যেতে যে এ মানুষটার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এজন্য বলতে চাইছিল না। তবে নাফিম যখন চাচ্ছে সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। তার মধ্যে নিবান বলল, এখনো তো খাওনি, বিয়ে বাড়িতে না খেয়ে চলে যাবে? নাফিম না খেয়ে চলে যাচ্ছে, আমি না খেয়ে গেলে সমস্যা কোথায়? আর এমনিতেই আমার খেতেও ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে। কৌরির মুখের পানে শান্ত নজর ফেললো নিবান। সাধারণ একটা মুখাবয়ব, বিয়ে বাড়ির এক্সট্রা সাজগোজের লেশ সে চোখে মুখে নেই। সাজ বলতে গাঢ় নেভি ব্লু কালারের একটা দামি চুড়িদার পরা, সাথে নেভি ব্লু রঙেরই হিজাব জড়ানো মাথায়, বেশ এটুকুই। তাতে এই বিয়ে বাড়ির সকল রমণীর মধ্যে নিবানের নজর কাটছে এই মেয়েটা। কৌরি এলোমেলো নজর নাফিমের দিকে, সেটা খেয়াল করে দীর্ঘশ্বাস ফেললো নিবান। বলল, চলো। স্বস্তি পেল কৌরি। নাফিমকে কুলে তুলে নিল নিবান। গাড়িতে গিয়ে বসে মান্যতাকে ফোন করে জানিয়ে দিল নাফিম আর কৌরিকে নিয়ে এসেছে সে। কারণ যাতে চাইল না মান্যতা। দাদাভাই নিয়ে গেছে মানে কারণ আছে। আর নাফিমের তো জ্বর ছিলই। পিছনের সিটে নাফিমকে জড়িয়ে বসা কৌরির পানে এক পলক তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল নিবান। কিছু দূর আসতে সামনের আয়নায় দেখতে পেল কৌরি ফের তার হাতটা দেখছে। মনে মনে হাসলো নিবান। ফের সাবলীল গলায় কৌরিকে উদ্দেশ্য করে বলল, তোমার সন্দেহ ঠিক, কাজটা আমিই করেছি। চমকে সামনে তাকালো কৌরি, তবে তার ধারণা ঠিক। ফের নাফিমের দিকে তাকালো। এতটুকু একটা বাচ্চা ছেলেকে কেউ হিংসা করে? আশ্চর্য। নিবান বুঝি কৌরির মনোভাব কিছুটা বুঝলো। ফের বলল, তবে ভুলেও ভেবো না আমি নাফিমকে জেলাস ফিল করে কাজটা করেছি। যদি জেলাসি হয়ে থাকে তবে পাত্র স্থান ভেদে নামটাই হয়েছে। তোমার হাতে অন্য কারো নামের সিলমোহর মানা যায়?
কৌরির হাত হোক বা সর্বাঙ্গে অন্য কারো আধিপত্যে মানবে বলছো নিভান? হুম, মানবে না নিভান। ছিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুজে নিয়েছে সে কখন। শরীরটা কেমন অসার লাগছে তার, মাথাটার ঝিমঝিমানিটা কেমন একটু একটু করে বাড়ছে। এ মানুষটাকে আর উপেক্ষা করবে কি করে সে? সবাই বলে মানুষটা অনুভূতিহীন, তার দেখাও তেমনটাই। সবার সামনে মানুষটা কেমন অদ্ভুত গম্ভীর্যপূর্ণ, শান্ত, চুপচাপ, অথচ তার কাছে কত সহজ সাবলীল, রাগ ঢাক নেই। সে মানুষটার অনুভূতিগুলো কিভাবে আর উপেক্ষা করে চলবে? তবে দাদি আপাকে কি কৈফিয়ত দেবে সে? মৃত বাবা মাকে কোনো প্রকার অসম্মানিত করা হবে না তো? মানুষের প্রতি দুর্বলতা বাবা মাকে ছুটো করে দেবে না তো? মনের মধ্যে আবারও দুটানা শুরু হল। বুঝে থাকা চোখের কোন গেসে গড়ালো নোনা জল। সেটা লক্ষ্য করেই গাড়ি থামিয়ে পিছিয়ে ফেলল নিবান, বিচলিত গলায় বলল, এই কৌরি, শরীর বেশি খারাপ লাগছে? আমাকে বলো কি হচ্ছে? কান্নারা যেন ভিতর থেকে এবার উপচে বেরিয়ে আসতে চাইল, তবে দাঁতে দাঁত চেপে সে কান্না আটকালো কৌরি। কার উপর অভিমান হলো জানা নেই, তবে অভিযোগের স্বরে বলল, আমাকে কেন একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? মুখাভাব পাল্টে গেল নিবানের। কৌরির বুঝে থাকা চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মেয়েটার চোখের নোনা জল বলছে তার প্রতি দুর্বলতা, তবে কেন এত আপত্তি? এবার অভিযোগ সেও হানল, রুক্ষ গলায় বলল, এই তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ বলছো? দিচ্ছ কোথায়? তরিত উত্তর দিল কৌরি, তবে কি চাইছেন? এ বাড়ি থেকে আমি চলে যাই, আপনার শান্তি হোক। তুমি যদি আমার শান্তি প্রশান্তিটা কিসে সেটা বুঝতে, তবে তো হয়েই যেত। কঠিন হয়ে এলো নিবানের চোয়ালদয়। আর একটা শব্দ উচ্চারণ করল না সে, আর না কৌরির উত্তর পাওয়ার অপেক্ষায় রইল। হাতের তালু দ্বারা স্টিয়ারিং এ আঘাত করে গাড়ি চলমান করলো। সেই আঘাতে কেঁপে উঠে ঘুমান্ত নাফিমকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল, তবুও চোখ খুলল না। বাড়িতে ঢুকতে ছেলের অবস্থা দেখে শান্তনা রহমান অস্থির হলেন। নাফিম ঘুমিয়েছে, নিরিবিলি জায়গা হিসেবে মান্যতার রুমে শুয়ে দিল ওকে শুয়ে দিয়ে চলে গেল নিবান। শান্তনা রহমান ছেলেকে ভালোভাবে শুয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কৌরিকে ওর খেয়াল রাখতে বলে চলে গেলেন। হাতে অনেক কাজ, বিয়ে বাড়ির কাজ বলে কথা, তা বাদেও একটু পরে বউ নিয়ে আসবে, তার বিশেষ আয়োজন। বাড়িতে বরযাত্রী যাওয়া ছাড়া হোটেল মেহমান, তাদের খ্যাতমত খাদিম তো লেগেই আছে। শান্তনা রহমান চলে যেতে কৌরি ওয়াশরুমে ঢুকলো, জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল নাফিমের পাশে। সঙ্গে সঙ্গে ছেলেটা তার পাশে এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তলিয়ে গেল। সেটা দেখে নাফিমের মাথায় চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে কপালে ছোট করে একটা চুমুক দিল কৌরি। গায়ের পাতলা কম্বলটা ভালোভাবে জড়িয়ে নিয়েও সেও চোখ বুঝলো। খানিকক্ষণ পর অনুধাবন করলো রুমে কেউ ঢুকেছে। অকারণে হৃদস্পন্দন বেড়ে গেল তার, তবে ভুলেও চোখ খুলল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সেই মানুষটি এসেছে। যতই তার পায়ের গতিবেগ বেড়ে কৌরির কাছাকাছি হতে থাকলো, রুমে ঢোকা মানুষটার গায়ের সুগন্ধে অনুধাবন সত্যি হতে লাগলো কৌরির। বেডের পাশে এসে সেই পদধ্বনি স্থির হয়ে যেতেই নিজেও বরফ জমার মতো জমে চুপ হয়ে রইল। হঠাৎ সমস্ত রুমে পদচারণের শব্দ শুনে চোখ অল্প খুলল সে। কি খুঁজছে মানুষটা? নিবানকে আবার তাদের দিকে ফিরতে দেখে চোখ বন্ধ করে নিল সে। আবার বাহিরের পানে পদচারণ শুনে চোখ খুলে দেখলো মানুষটা চলে যাচ্ছে। স্বস্তি পেল কৌরি। উঠে দরজা লাগিয়ে ঘুমাবে কিনা ভাবতেই আবার সে পদচারণ। দ্রুত ফের চোখ বন্ধ করে নিল। সে একই ব্যক্তির পদচারণ এসে থামলো বেডের পাশে। মুহূর্তে ভারী কিছু একটা গায়ের উপর পড়তে বুঝতে পারল ভারী কম্বল জাতীয় কিছু একটা তাদের গায়ের পাতলা কম্বলটার উপর ঝাঁপিয়ে দেওয়া হয়েছে। আসলে প্রয়োজন ছিল, আর সেটা থেকে সে একই কড়া সুগন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে এলো কৌরির। সেও চোখ খুলতে পারল না। হঠাৎ নিজের নাকে মুখে শক্ত চুলের আবরণ অনুভব হতে মিটিমিটি চোখ খুলল সে। দেখলো মানুষের নাফিমের কপালে চুমু দিচ্ছে। শিউরে উঠল কৌরির সমস্ত শরীর। একটু আগেই সে ওই একই জায়গায় নাফিমকে চুমু দিয়েছে। নিবানকে সরে যেতে দেখে আবারও চোখ বন্ধ করে নিল। সেটা আরো প্রগাঢ় হলো। আরো শক্ত হাতের ছোঁয়া নিজের মাথার পেতেই নড়চড় করল না, শুধু নির্জীব হয়ে পড়ে রইল সে বুঝে রাখা চোখের দিকে। মুখের দিকে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ নিচু করে কৌরির কাছাকাছি এলো। ফের ধীর শিথিল গলায় বলল,
তুমি যদি জানতে তুমি নিভানের ঠিক কোথায় নিজের জায়গাটা করে নিয়ে বসেছো, তুমি নিভানের ঠিক কি, তবে আর শান্তিতে থাকতে চাইতে না, নিভানকেই চাইতে, আমাকে চাইতে কৌরি। আমি জানি তুমি জেগে আছো, তবে এবার তুমি না চাইলে নিভানের শেষ চাওয়াটুকু সহ সেও নিঃশেষ হয়ে যাবে। তবে তোমার শান্তি ভঙ্গ করতে তোমার দুয়ারে আর আসবে না। তবু চলে যাওয়ার কথা আর কখনো মুখে এনো না কৌরি, কখনোই বলো না কৌরি, কখনো না। নিস্তব্ধ রজনী, শীতের শীতল রাত, হয়তো চারপাশটা সে কারণে আরো শান্ত নীরব। নিজ হাতে কড়া করে কফি বানিয়ে ছাদে এলো নিবান। মুহূর্তে শীতল ঠান্ডা ভাবটা যেন ফুল স্লিভ টি শার্ট পরা শক্তপোক্ত পেটানো শরীর বেদ করে কলিজা ছুঁয়ে দিল। তবুও পা পিছিয়ে নিয়ে রুমে যাওয়ার চিন্তা করলো না সে। সামনে এগিয়ে গেল। ছাদের চারপাশের বড় বড় ভাল্লবের লাইটিং এর ব্যবস্থা রয়েছে। ঝাপসা কুয়াশার মধ্যে সে লাইটের আলোতে সবকিছু ঝকঝক করছে। চারপাশের গাছগুলো বেশ মনোমুগ্ধকর লাগছে। আশেপাশে খেয়ালি নজর ফেলে সামনে এগোলো নিবান। নির্দিষ্ট স্থানে যাওয়ার আগে পা ধিমে কপাল কুঁচকে গেল তার। ইভান এখনো এখানে? ছাদের রেলিং এর ওয়াল ঘেঁষে বাইরের পানে স্থির নজরে তাকিয়েছে ছেলেটা। গায়ে রক্তহীন হয়ে জমে যাওয়ার মতো ঠান্ডা ভাব পড়েছে। তার মধ্যে ছেলেটা একটা টি শার্ট গায়ে এইরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বাদেও ছেলেটার জীবনে আজ একটা বিশেষ রাত। সেখানে নিজের রুম বাদে এত রাতে ছাদে কি করছে সে? ফের কিছু ভাবলো, তারপর ধীমে পা বাড়ালো। পাশে গিয়ে দাঁড়ালো ইভানের, বলল, তুই এখন এখানে? কারো আগমনের পদধ্বনি টের আগেই পেয়েছিল ইভান। পিছিয়ে ফিরে না দেখলেও বুঝতে পেরেছিল কে এসেছে, কেননা এত রাতে দাদাবাই ছাড়া ছাদে সহজে কেউ পা বাড়ায় না। তাই কাছে আসার অপেক্ষা করছিল। প্রশ্নবিদ্ধ হতে হবে এটাও জানতো। নিবান প্রশ্ন করতে মৃদু হাসলো সে। সেই হাসিতে যেন মলিনতার ক্লান্তি ঝরে পড়ল। বলল, এমনিতেই তোমার হাতে কফি নাকি? এত রাতে তোমাকে কফি বানিয়ে দিল কে? আমারও প্রয়োজন, তাও তো ওটা আমাকে। বলেই নিবানের হাত থেকে কফির মগটা নিল ইভান। তখনও ইভানের মলিন মুখের দিকে স্থির নজরে তাকিয়ে নিবান। ইভান কফির মগটা নিতেই গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা আমার এটো হয়ে গেছে, ওটা রাখ, আমি আর একটা এনে দিচ্ছি। লাগবে না, এটাই চলবে। বলে কফিতে চুমুক দিল ইভান। মুহূর্তেই তিতে ভাবটাতে নাক মুখ কুচকে ফেলল সে। সেও কফি খায়, তবে এত করা নয়। মুখের মধ্যে থাকা তরল পদার্থ ফেলে না দিয়ে কোনো মতে গিলে বলল, এত কড়া ভাবটা তুমি গলা দিয়ে নামাও কি করে? এত উটকো তিতে ভাব নামে গলা দিয়ে তোমার? এর থেকেও তিতে কথার রেশ ইদানিং তাকে হজম করতে হচ্ছে। সেখানে সামান্য কফির এই তিতে ভাবটা আর এত কি? এটা তো তার কাছে নর্মাল ফিকে। হাসলো ইভান। কফিতে আর চুমুক না দিয়ে নিবানের হাতে দিয়ে দিল। হঠাৎই হাতে ভর দিয়ে ধপাত করেই ওয়ালের উপর বসে পড়ল। সেটা দেখে নিবান কিছুটা আতঙ্কিত গলায় বলল, পড়ে যাবি তো ইভান? আমি পড়ে যাব আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আর এটাও আমি বিশ্বাস করব আমার পাশে দাঁড়িয়ে থাকতে তুমি আমাকে কখনো পড়ে যেতে দেবে না, সেটা জানি আমি। আচ্ছা বাদ দাও, একটু আগে আমার বাচ্চা বউ মন্টি সম্পর্কে কি অভিযোগ জানালে? এবার সশব্দে দীর্ঘশ্বাস ফেলল নিবান। ইভানের কথার উত্তর দিল না। ইভানও উত্তর পাওয়ার আশা করল না। ফের বলল, তা আমার অমন সুন্দর শান্ত শিষ্ট বৌমণিটা তোমাকে কি এমন শোনালো শুনি যে তাকে নিয়ে অভিযোগ জানাচ্ছ? তুমি নিভান, যে সহজে কাউকে অভিযোগ জানাই না। তাই যাই হোক, নিজের মানুষের ওরকম দু একটা কথা শোনাই যায়, আর শুনতেও হয়। তাতে না দোষের কিছু হয় আর না দোষ নিতে হয়। পাপ হয় বলেও তো আমার মনে হয় না। দোষের কিছু যদি না হয়ে থাকে আর মহাপাপ যদি না হয়, তবে তুই এখানে কি করছিস? এত রাত হয়ে গেছে, তবুও ওই মেয়েটাকে একা রুমে ফেলে তুই কেন এখানে? ইভান চুপ হয়ে গেল। নির্বিঘ্নে তাদের বিয়েটাও হয়ে গেলেও তন্ময় যে এখনো তার সাথে স্বাভাবিক নয় এটা সে জানে, এবং মেয়েটার আচরণ বুঝতে পেরেছে। বিদায়ের সময় মেয়েটা প্রচুর কেঁদেছে। মেয়েটার ওই কান্নায় তাকে অসম্মানিত করার অপরাধবোধটা যেন মনে মনে তীব্র হয়েছে। তারপর থেকে যেন কিছুই ভালো লাগছে না। গাড়িতে বসেও মেয়েটা নিঃশব্দে সারা পথ কেঁদেছে।
একটাও কথা বলেনি, শুধু চুপচাপ কেঁদেছে। সে না পেরেছে সান্ত্বনা দিতে, আর না পেরেছে নিজের একান্ত ব্যক্তি হিসেবে মেয়েটাকে কাছে টেনে ভালো মন্দ কথা হাওড়াতে। বরং তন্ময়ের কান্না নোনা জলগুলো তার অপরাধবোধকে ভেতরে ভেতরে প্রবল করে তার থেকে সরিয়ে রেখেছে। সেই থেকে মেয়েটার সম্মুখে যেতে ইচ্ছে করছে না, অথচ মন চাইছে আজকে রাতটা বিশেষই হোক। শারীরিক চাহিদার জন্য নয়, মানসিক চাহিদার জন্য বিশেষ হোক, তাদের জন্য বিশেষ হোক। মেয়েটাকে চেয়েছিল মনে প্রাণে, সে মেয়েটাকে নিজের করে পেয়েছে। এই আনন্দে রাতটা বিশেষ হোক, তবে চাইলে কি সবকিছু হয়? পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ালেই কি সবকিছু সমাধান মিলে যায়? যায় না, মিলবেও না। তবে চেষ্টার অসাধ্য তো কিছু নেই, চেষ্টা করতে হয়। বরং সাহস নিয়ে সেই পরিস্থিতি অনুকূলে হোক বা প্রতিকূলে সম্মুখীন হতে হয়। তাতেই নিজের ভালো হোক বা মন্দ, জয় হোক বা পরাজয়, সেই পরিস্থিতির একটা সমাধান মিলে যায়। রুমে যা। পরিস্থিতি থেকে কখনো পালিয়ে বেড়াতে নেই, নিজেকে ঠিক করে নিতে হবে সবকিছু। এমনটা সাহস রাখ। মেয়েটা যেমনই ব্যবহার করুক, ওর সঙ্গ ছাড়িস না। একটা সময় দেখবি ও তোকে ভালোবাসুক আর নাই বাসুক, তোর সঙ্গটা ছাড়তে পারবে না। পরিস্থিতির সম্মুখীন করতে শেখ। পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ালে বা পিছু হাঁটলে কখনো সবকিছু ঠিকঠাক হবে না। যা, রুমে যা। মন দিয়ে নিবানের কথাগুলো শুনল ইভান। নীতিবাক্যের ন্যায় কথাগুলো মন থেকে মেনে মাথা নাড়ালো। সামনে কি আছে কপালে সে জানে না, তবে সত্যি বলতে পরিস্থিতি থেকে পালালে তো তাকে চলবে না, আর পিছু হাঁটলে চলবে। যদিও সে পিছু হাঁটতে চায় না, সম্মুখীন হতে চায়, তবে মেয়েটার ওই মায়া মায়া কন্দনরত মুখটার দিকে তাকালে কেমন বুকটা ব্যথায় জ্বলন হচ্ছে বলে রুমে যাচ্ছে না। চাইছে মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর না হয়ে যাবে। তবে নিবান কথাগুলো শোনাতেই মৃদু হেসে তাকে ধন্যবাদ জানিয়ে গন্তব্যের পানে অগ্রসর হলো সে। ইভানের যাবার পানে এক পলক তাকিয়ে তারা বিহীন আকাশের দিকে তাকালো নিবান। ফের চোখ বুজে শ্বাস ফেলল। সবাইকে নীতিবাক্য শোনানো কতই না সহজ, অথচ নিজের জীবনে সেই নীতিবাক্যের কর্ম ফলানো কতই না কঠিন। বিকালে ওই মেয়েটাকে যে বলে আসলো সে না চাইলে নিবান আর কখনো তার কাছে যাবে না। পারবে কি নিবান মেয়েটাকে ছাড়া দূরে দূরে থাকতে? আচ্ছা, করে যদি কখনো তার না হতে চায় তবে কি করবে নিবান? উফ, ধবধবে সাদা রজনীগন্ধা আর গাঢ় লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে ইভানের ঘরটা। দরজায় দাঁড়িয়ে ক্ষীণ বাতির নীল আলোতে সেটা খেয়াল করে দেখলো ইভান। যদিও বিয়ের কাজ ছেড়ে ও বাড়ি থেকে আসার পর ঘরে ঢুকতে সাজানো ঘরটা নজরে পড়েছিল তার, তবে তখন অতটা মনোযোগ দিয়ে দেখা হয়নি। সত্যি বলতে তন্ময়ের কান্নারত মুখটাই তখন বেশি বেশি বেড়াচ্ছিল, যার কারণে কেমন যেন ইচ্ছে কাজ করেনি। ঘরের আলাদা সৌন্দর্য নজর কাড়েনি, তবে তখন ঘরের সৌন্দর্য না কাড়লেও এখন কেমন যেন নজরে কাটছে। আলাদা অদ্ভুত অনুভূতিতে বারবার হৃদয় কেঁপে উঠছে। ঘরের ভিতরের আর দু কদম পা বাড়াতে আপনা আপনি বেডের দিকে নজর পড়ল তার। তন্ময় ঘুমিয়ে আছে, তার অধিকার নিয়ে শুয়েছে মেয়েটা। আজ থেকে এই রুমটা তারও। মনে প্রাণে শীতল একটা দোলা বয়ে গেল ইভানের। কতদিনের ইচ্ছে আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে। স্ত্রী হিসাবে এই রুমে তন্ময়ের পদচারণ থাকবে, ঘরের সমস্ত কিছুতেই ছোঁয়া থাকবে শুধু ওই নারীর। তার উপরে একান্তভাবে সকল আদর শাসনের হক থাকবে শুধু ওই রমণীটার। চাওয়াটা তো এখনো সেই একই আছে, পূর্ণও হয়েছে, তবে পাওয়াটা হবে কিনা ইভানের জানা নেই। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল সে। যদিও পুরুষ মনটা তার টানছিল তার বেডে শয়নরত রমণীর পানে। সেখান থেকে সে এশারের নামাজ আদায় করে নিল। আদায় করলো আরো 2 রাকাত শুকরিয়া নামাজ। নামাজ তার বড়ই অবহেলা, যেটা দেখে নানু মা প্রায় তাকে প্রচুর বকাবকি করেন, তবুও শয়তান যেন পিছু ছাড়ে না। আজ কোনো কারণে তার মন খারাপ দেখে নানুমা ফের উপদেশ দিলেন, নানু ভাই, প্রভুর ইবাদতে গাফিল হতে নেই। নামাজ জীবনে সকল বালা মুসিবত হতাশা দূর করে দেয়, মনের যত দুঃখ দুর্দশা অশান্তি কাটিয়ে দেয়। জীবনে যতই বিপদ আসুক না কেন, নামাজ আঁকড়ে ধরে থাকলে সব দূরীভূত হয়ে যায়। তাই নামাজ ছাড়বে না। যখন মুসিবত আসবে, হতাশায় ভুগবে, তখন আরও দৃঢ়ভাবে নামাজকে আঁকড়ে ধরবে। দেখবে আল্লাহ তোমার সকল বিপদ মুসিবত থেকে দূরে রেখেছে।
হতাশা গ্লানি দূর করে দিয়েছে। তাই ভুলেও নামাজ কখনো অবহেলা করবে না। আর এমনিতেও একজন মুসলমান হিসেবে তোমার দায় তোমার সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করা। নামাজ পড়লে শত দুশ্চিন্তা আর মুসিবত ও মনে প্রশান্তি অনুভব হয়, এটা ইভান জানে। তবুও কেন জানি না শয়তানকে প্রশ্রয় দিয়ে নামাজ অবহেলা করে ফেলে। তবে নানুমার বুঝদার কথাগুলো মনে পড়তেই গ্লানি ভরা মনে প্রশান্তি আনতে নামাজ পড়তে খুব ইচ্ছে হলো তার। নামাজ পড়ল আজ থেকে স্বামী স্ত্রীর নতুন জীবনে পদার্পণ করার জন্য, দুজনের শুকরিয়া আদায় করার জন্য যে নফল নামাজের প্রয়োজন ছিল স্ত্রীবিন সেটাও আদায় করে নিল। শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। সত্যি বলতে মন হালকা হলো। সারাদিনে যে বিচলিতা অনুভব হচ্ছিল সেটা কেটে গেল মুহূর্তেই। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে বেডে শয়নরত রানীর পানে এগোলো, যে এখন তার জন্য হালাল। ভারী কম্বলে মেয়েটার গলা অবধি ঢাকা, মায়াময় মুখটা শুধু উন্মুক্ত। সারাদিনে ক্লান্তিতে মেয়েটা হয়তো ঘুমে ভিভর। মায়াময় মুখটা দেখে পুরুষ মনে ইচ্ছে জাগলো ইভানের। সে আকাঙ্ক্ষাটা নিয়ন্ত্রণে রাখার ইচ্ছে পোষণ করলো না। মুখ নিচু করে তন্ময়ের কপালে গাঢ় চুমু বসালো। কেঁপে উঠল নারী কোমল শরীর। সে ঘুমায়নি। এই ঘরে আসার পর থেকে হঠাৎই কেমন একটা অনুভব হচ্ছিল তার, এখনো হচ্ছে। এত বিলাসবহুল জীবন তার কখনো ছিল না, না ছিল নিজের রুমের এত বিলাসিতা। সেখানে পুরোই অচেনা সবকিছু, চেনা পরিচিত ঘর বেড সবকিছু রেখে হঠাৎই কি অন্য কোনো বেডে ঘুম আসে? সবার আসে কি না তন্ময়ের জানা নেই, তবে তন্ময়ের আসে না। তাই ক্লান্তি থাকা সত্ত্বেও চোখে ঘুম ধরা দিচ্ছে না তার। ঘুমায়নি সে। নারী মন আরো একটা বিষয় নিয়ে খুঁতখুত করছিল। যতই তাকে অসম্মানিত করা, সেই পুরুষটার প্রতি মন অসন্তুষ্ট হোক বা রাগান্বিত, তাকে যেন আজকের এই বিশেষ রাতে নিজের কাছাকাছি না হলেও রুমে চাইছিল মন। এইসব ভাবতে ভাবতে ইভানকে রুমে আসতে দেখে চোখ বুজে নিয়েছিল সে। ইভানকে নামাজ আদায় করতেও দেখেছে সে। এশারের নামাজ সে দাদি শাশুড়ি নানি শাশুড়ির সাথে পড়ে নিয়েছে। ওনারাই বলেছিলেন দাম্পত্য জীবন শুরু হওয়ার শুকরিয়া স্বরূপ নামাজটা দুজনের একসাথে আদায় করে নিতে। অথচ বান্দা একাই পড়ে নিল, তাকে ডাকলো না। ক্ষীণ শান্ত হওয়ার রাগ ক্ষোভটা আবারও মাথা চারা দিয়ে উঠল তার। ইভান তখনও ঠুটছে তন্ময়ের কপালে। হালাল সুখ তৃপ্ততা বুঝি একেই বলে। চুম্বকের মতো টানছে মেয়েটা, ঠোঁট যেন সরাতে ইচ্ছে করছে না। চোখ খুলো তন্ময়ী, ক্ষোভিত গলায় বলল, আপনি আমাকে ছুলেন কেন? হাসলো ইভান, ঠোঁট সরিয়ে তন্ময়ের চোখে চোখ রেখে বলল, অধিকার আছে তাই। সুগভীর নজরে নজর পড়তে ভিতরে ভিতরে বিচলিত হলো তন্ময়ী। তবে উপরে নিজেকে কঠিন রাখার প্রয়াস চালিয়ে শক্ত কণ্ঠে বলল, অধিকার তো এখন শরীরের উপরেও আছে। তবে বলে চাইছেন কি বৈধ ধর্ষণ? তন্ময়ী ঠোঁটে শক্ত করে নিজের পুরুষালী মোটাসোটা বিদ্যা আঙ্গুল দ্বারা চেপে ধরল ইভান। কথা শেষ করতে দিল না। ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল। তবে প্রিয় নারীটাকে সে ক্রোধ দেখাতে চাইল না। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল, শুধু শরীরে দরকার হতো তবে ইভানের মেয়ের অভাব ছিল না। আর না ইভান তোমার পিছু পড়ে থাকতো। আমার জীবনে একটা তন্ময়ী দরকার ছিল। পেয়েছিলাম আমি তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে, সেটারই অভাব ছিল। আলহামদুলিল্লাহ, সেটা যেভাবেই হোক পেয়ে গেছি। হয়তো তোমার সাথে কোনোভাবে অন্যায় করে ফেলেছি, তাই বলে অমানুষ ভেব না যে প্রিয় নারীটা হালাল হয়েছে বলেই অনুমতিবিহীন ঝাঁপিয়ে পড়ব। আমাকে এতটাও ছোট করে দেখো না তন্ময়ী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শেষের কথাটা এতটা করুণ শোনালো, খারাপ লাগলো তন্ময়ের। এমনকি চোখ ফেটে নোনা জল টলমল করলো। তবে মনের চাপার আগে সেটা গড়াতে দিল না। ইভান সরে দাঁড়ালো, রুমের বাইরের পারে অগ্রসর হতে হতে বলল, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, একটা মশাও তোমাকে ছুঁয়ে দেখবে না। কথাটা মন মানতে চাইল না তন্ময়ের। নারী মন যা চাইছে তা না পারছে রাগে ক্ষোভে মুখে প্রকাশ করতে, আবার না পারছে নিজেকে শান্ত রাখতে। এত সময়ে টল মটল নোনা জল এবার চোখ বেয়ে গড়ালো। কম্বলের কিছু অংশ শক্ত হাতে ধরে চুপচাপ সেভাবে পড়ে রইল। দরজার কাছে গিয়ে ইভানের কি হলো পিছিয়ে ফিরে তাকালো সে। মুহূর্তে চোখ বন্ধ করে নিল তন্ময়। সেটা দেখে ফের এলোমেলো হাসলো ইভান। কিছু একটা ভেবে দরজা লাগিয়ে বেডে এসে ধপাত করে তন্ময়ের পাশে শুয়ে পড়ল। তন্ময়ের ইচ্ছে বুঝেও তাকে আর ঘাটালো না। অপরিচিত রুম, অপরিচিত বিছানা,
পরিচিত হলো অপরিচিত পুরুষ শরীর তার পাশে শুয়েছে উপলব্ধি করতেই শরীর জমে গেল তন্ময়ের। হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল, কম্বলটা আরো শক্ত হতে আঁকড়ে ধরল সে। তবে ইভানের শোয়া নিয়ে অভিযোগ জানালো না, সেটার ফায়দা লুটাতে ইভান নিজের ফর্মে চলে এলো, দুষ্টুমি করে বলল, তোমার কম্বলটা শেয়ার করে যাবে? যদিও আমি অপছন্দনীয় ব্যক্তি তোমার, তবে কথা দিচ্ছি ফায়দা লুটবো না। উত্তর এলো না। উত্তর আসবে আশা করেনি ইভান। নিজ গর্জে ঢুকে পড়লো কম্বলের ভিতর। অদ্ভুত অনুভূতিতে শরীর ছেয়ে গেল। মুখে যতই নীতিবাক্য আওড়াক, স্ত্রীর রূপে প্রিয় নারীর সান্নিধ্যে ছুঁতে চাইলেই হাতের মুঠোয়। তাহলে কি আর নিজেকে ঠিক রাখা যায়? তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার আলাদা গুণ আছে ইভানের, তাই চুপচাপ থাকলো। সময় গড়ল, তবে ক্লান্ত থাকা সত্ত্বেও দুজনের কারো চোখে ঘুম নামলো না। তন্ময় শান্ত হয়ে শুয়ে থাকলো, ইভান শান্ত হয়ে শুয়ে থাকতে পারলো না, শুধু নড়াচড়া করতে থাকলো। আসলে ঘুম আসছে না তার, কি করবে সে? বেশ কিছু সময় পার হওয়ার পর বিরক্তি নিয়ে তন্ময় মুখ খুললো, বলল, এত নড়াচড়া করছেন কেন? পাশে একজন শুয়েছে, সেই খেয়াল নেই? নিজে না ঘুমালেও তাকে অন্তত ঘুমাতে দিন। তন্ময় নীরব পড়ে থাকা দেখে ইভান মনে করেছিল তন্ময় ঘুমিয়ে গেছে। মেয়েটা ঘুমায়নি, তার মানে সে তার মতো ছটফট না করলেও ঘুমাতে পারছে না। দুষ্ট আসলো ইভান, মজার ছলে বলল, সুন্দর করে নিজের রুমটা সাজানো, রজনীগন্ধা আর গোলাপ ফুলের কম্বিনেশনে ঘরটা সুবাসিত হয়ে আলাদা সুগন্ধে ঘরময় ছড়িয়ে বেড়াচ্ছে। এরপর ফুল সজ্জার রাত বলে কথা, তার উপর বউ রূপে প্রিয় নারীটা কাছাকাছি শুয়ে আছে। ঘুম আসে নাকি ঘুমানো যায়, তুমি বলো? রন্ধ্রে রন্ধ্রে অনুভূতিরা শিরশিরানো তন্ময়ের। দম আটকে আসার মতো বাক্যগুলো, তবুও কথার ছল ছাড়ল না সে। ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় পরিহাসের সুরে বলল, এই যে একটু আগে ডায়লগ ছাড়লেন, শরীর চাই না আপনার, তবে ডায়লগ শুধু মুখে মুখে, বলার কাজে করে দেখানো কি এতই সহজ? তন্ময়ের চোখে চোখ রাখলো ইভান, সুগভীর শান্ত নিরেট নজর, তার চেয়েও শান্ত। কখন বললাম আমার শরীর চাই? আমার তোমাকে চাই, শুধু কাছে চাই। এত সহজে আমাকে পাবেন বলছেন? দুর্লভ্য হলেও একটা সময় গিয়ে তোমাকে পাবো, এটা জেনেও কেন সময়টা এগিয়ে আনতে চাইছো না? প্লিজ তন্ময়ী, একটু সহজ হও না। ইভানের অসহায় কণ্ঠের বার্তাগুলো নাড়িয়ে দিল কোমল সত্তা। তবুও বহিঃপ্রকাশ চলল না তন্ময়ের। আর না উত্তর দিল। কিভাবে উত্তর দেবে? গলা কাঁপছে তার। উত্তর দিতে গেলেই যে দুর্বলতা প্রকাশ পাবে, তার ধরা পড়ে যাবে সে। তাই চুপ হয়ে রইল। পদক্ষেপ বাড়লো ইভান, আরো একটু কাছে গিয়ে সে তন্ময়ের পাশাপাশি গিয়ে শুলো। তন্ময়ী টের পেল, তবে কিছু বলল না, শুধু নিঃশ্বাস আটকে চুপচাপ রইল। কাঁধ হলো ইভান, দুঃসাহসিকতার সহিত মুখটা নিয়ে রাখলো তন্ময়ের মাথার পিছনে কাঁধের কাছে। ফের বিনয়ী কণ্ঠে বলল, সরি তনু, প্লিজ এতটা কঠিন হয়েও না আমার প্রতি, একটু সহজ হও। সরি কথাটা শুনতে বুকটা ধক করে উঠল তন্ময়ের, তবে সহজে রাগ জেদ ছাড়তে পারল না। তড়িৎ উঠে বসে ইভানের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আজকের দিনটা স্বাভাবিক অন্য 10-5টা দম্পতির মতোই হতো, যদি সেদিন আপনি ওরকম অবুঝপনার মতো কাণ্ড না ঘটাতেন। এর জন্য কি দায়ী তুমি? একটুও নও, ছিলে না দায়ী তুমি। তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, আমি সেটা মেনে নিয়ে চুপচাপ তোমাকে অন্য কারো হতে দেখবো বলছো তুমি? এটা নিভে গেল তন্ময়ী। শুয়ে থাকা সুদর্শন সুপুরুষটার মুখের দিকে এক পলক তাকিয়ে হঠাৎই আড়ষ্টতা অনুভব করলো। এলোমেলো হয়ে এলো নজর। বধূ সাজসজ্জা ছেড়ে সাধারণ লাল রঙা শাড়ি পরা মেয়েটাকে আবছা আলোয় বেশ মোহনীয় সুন্দর দেখাচ্ছে। নজর অতিশয় মুগ্ধ হলো ইভানের। নিজের পদক্ষেপ আরো এক ধাপ বাড়ালো। মনে মনে ভাবলো তাতে যা আছে কপালে। তন্ময়ের হাত ধরে কাছে টেনে নিল। হঠাৎ কাজে হতভম্ব হলো তন্ময়ী। ফের ছটফটিয়ে উঠলো ছাড়া পাওয়ার জন্য, তবে ইভান ছাড়লো না। শক্ত হাত দ্বারা নিজের বুকে জড়িয়ে নিল মেয়েটাকে। ফের তন্ময়ের ছোট্ট কপালটায় বসালো নিজের ঠোঁট। তন্ময় যতই ছটফট করলো, চুম্বনের গভীরতা ততই বাড়লো। শক্ত করে নিজের ঠোঁট ডুবিয়ে রাখলো তন্ময়ের কপালে। যখন ছটফটানিতে দুর্বল হয়ে ধীরে ধীরে শান্ত হতে থাকলো মেয়েটা, তখন নিজেও ঠোঁট সরিয়ে নিল ইভান। আদরি গলায় বলল, শান্ত হও প্লিজ। তুমি কাছে থাকা ছাড়া আমি দ্বিতীয়ত কোনোভাবে তোমাকে ছুঁয়ে দেখবো না, আর না কোনো রূপ সম্মিত ফলাবো। রাগ জেদ যেটাই করো কাছে থেকে করো, ভালোবাসতে হবে না।
তবে আমার মৃত্যু আগ পর্যন্ত এভাবে শুধু আমার কাছে থাকো। প্লিজ তন্ময়ী, দূরে সরে যেও না, প্লিজ। কিসের টানে হঠাৎ যেন কথাগুলো শুনতে শান্ত হয়ে গেল তন্ময়ী। অচেনা বুকে শান্তি মিলল। অস্বস্তি হওয়ার কথা থাকলেও বিন্দুমাত্র অস্বস্তি হলো না। তবে কোনো কারণে কান্না পেল ভীষণ। কেঁদে ফেলল সে, শব্দ হলো না, তবে চোখ বেয়ে নুনাজল গড়ালো অভিরাম। ইভান অনুভব করলো তবুও ছাড়লো না মেয়েটাকে, বরং আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নিজের শক্তপোক্ত বুকে। তার সাথে ভালোভাবে নিজেদের গায়ে জড়িয়ে নিল কম্বলটা। ফের হাত দিয়ে তন্ময়ের চোখের পানি মুছে দিয়ে বলল, তোমাকে অসম্মানিত করার জন্য আমি বিয়ের আগের দিন রাতে আন্টির সাথে কথা বলেছিলাম। তোমার বিয়ে ভাঙার দোষটা আমি অকপটে স্বীকার করেছিলাম। সত্যি বলতে দাদা ভাই, সাহস না জোগালে তোমাকে না পাওয়ার ভয়ে কখনোই আমি নিজের দোষটা স্বীকার করতাম না। আন্টি আমার এহেন কাজে আমার প্রতি মনক্ষুণ্ণ, অসন্তুষ্ট হলেও ক্ষমা করে দিয়েছেন। যদিও তোমার মা তো একটু বকাবকি করেছিলেন, মেয়েকে তো আমার সাথে বিয়ে না দেওয়ার জেদও ধরেছিলেন। তবে আমার চাওয়ার কাছে সেই রাগ জেদ টিকিয়ে রাখতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আমি জানি না আমার উপরের রাগ জেদের ক্ষোভটা কখনো তোমার মিটবে কিনা, তবে দুজনে যখন এক সুতোয় বাঁধা পড়েছি, যাই হোক না কেন দূরে সরে থাকার কথা প্লিজ ভেবো না। যেই শাস্তি দাও না কেন ইভান মাথা পেতে নেবে, শুধু দূরে থাকা শাস্তিটা বাদে। প্লিজ তনু, তোমাকে ভালোবাসতে হবে না আমাকে, শুধু কাছে থেকো। এভাবে আমার লক্ষ্মী সোনা বউটা হয়ে আমার কাছে থেকো। আই প্রমিস, তুমি না চাইলে এই কাছে থাকার একটু এগোবো না আমি। মায়ের কাছে দোষ স্বীকার করেছে ইভান, তাতে যেন বিগলিত হলো তন্ময়ী। এরপর ইভান এত এত কথা বলল, তবে একটা শব্দ উচ্চারণ করলো না, আর না নরণচরণ করলো। ইভানের শক্তপোক্ত আলিঙ্গনে শুধু চুপচাপ রইল। যদিও পুরুষ হলে শক্তপোক্ত বলিষ্ঠ বুকে নিজের শরীরকে কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করাচ্ছে, দম বন্ধ বন্ধ লাগছে, তবুও শান্ত হয়ে পড়ে থাকার চেষ্টা করলো। ইভান আরো কথা বাড়ালো না। সারাদিনে শারীরিক মানসিকভাবে বেশ ক্লান্তি গিয়েছে। তন্ময়ী তার কথা মেনেছে, শান্তিতে চোখ বুঝলো সে। বুকের শয়নরত রমণীকে বাম হাত দিয়ে আরো শক্তপোক্তভাবে আগলে নিল। ফের ডান হাতটা রাখলো নিজের মাথার নিচে। তারপর থেকে প্রতি রাতটা মেয়েটাকে এভাবে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানো যায়। তবে তার রাতসহ দিনগুলো মন্দ কাটবে না। খোদার চোটে ঘুম ভেঙে গেল কৌরির। নড়তে গিয়ে বুঝলো পাশে জায়গা কম। মুখ উঁচু করে দেখলো পাশে নাফিম নেই। মান্যতাপও শুয়েছে অন্য পাশে নানুমা। কৌরি নড়ে চড়ে আবার শুয়ে পড়লো, কিন্তু অতিরিক্ত ক্ষুধায় ঘুম আসলো না তার। আর সে বিকাল থেকে এই পর্যন্ত ঘুমে। এখন কটা বাজে কে জানে। শুয়ে থাকতে ভালো লাগছে না। উফ, কি এক জ্বালা। ক্ষুধা লেগেছে বুঝি? মানতার প্রশ্নে সচকিত হয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি আপু? শুয়েছি তো একটু আগে। শুয়ে পড়তেই আমার ঘুম আসে না, শুধু ঠান্ডায় চুপচাপ আছি। বলে উঠে বসলাম মান্যতা। সেটা দেখে কৌরি বলল, আবার উঠছো যে? ভাইয়ের বউটা দুপুরে না খাওয়া, রাতেও না খেয়ে ঘুমিয়ে আছে। আমার আজ্ঞা আছে, সে যখনই উঠবে তাকে যেন অবশ্যই খাওয়ানো হয়। কপাল কুঁচকে ফেললো কৌরি। তবে মান্যতার কথা বুঝে উঠতে কপাল শিথিল হয়ে গেল তার। আজ্ঞা দেওয়া মানুষটাকে বুঝেই মনে মনে দীর্ঘশ্বাস ফেললো সে। কেন মানুষটা তার মায়া জালে এমন ভাবে জড়িয়ে নিচ্ছে তাকে। যদিও পেটে প্রচুর খিদে, তবুও বলল, এখন খাবো না আপু, ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না, তুমিও শুয়ে পড়ো। হাত ধরে টেনে তুললো কৌরিকে। এবার নজর পড়লো গায়ের মোটা কম্বলে। সেই একই সুপরিচিত করা সুগন্ধ। হয়তো মানুষটার ব্যবহৃত কম্বল, বিদায় তার গায়ের সুগন্ধটা ছড়াচ্ছে। কৌরির ভাবনার মাঝে হাত টেনে বেড থেকে নামালো তাকে। ফের বলল, চলো, শুধু তুমি একা খাবে না, আমিও খাবো। বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার পরে রাতে ইচ্ছা করেনি খেতে, কিন্তু এখন মনে হচ্ছে আমারও ক্ষুধা লেগেছে। এবার আর দ্বিমত করতে পারলো না কৌরি। প্রথমে ওয়াশরুমে গেল, সেখান থেকে ফ্রেশ হয়ে দুজনে নিচে গেল। কিচেনের ফকফকা লাইটটা জ্বলছে। দুজনে কথা বলতে বলতে সেদিকে এগুলো। সেখানে গিয়ে ঈশিতাকে চুলায় কিছু করতে দেখে মান্যতা বলল, তুমি এখনো ঘুমাওনি আপু? হঠাৎ কথায় একটু চমকে গেল মান্যতা, আর কৌরিকে দেখে শ্বাস ফেলে বলল, মাথাটা ধরেছে প্রচুর, আদা চা খাওয়াটা প্রচুর দরকার, তাই কিচেনে এসেছি। কাউকে ডাকতে? সবাই ক্লান্ত, তাতে আবার শীতের রাত, কাকে বিরক্ত করব, তাই নিজে চলে এলাম। তা এত রাতে তোরা এখানে?
ফ্রিজের দিকে এগুলো মান্যতা খাবার বের করতে করতে বলল, ক্ষুধা লেগেছে তাই খেতে এলাম। আর রাতে করিও খাইনি, তাই ওকেও সাথে নিয়ে এলাম। খাবার আমার এখানে নিয়ে আয়, আমি গরম করে দিচ্ছি। মান্যতার হাতের কাজ ছাড়তে ছাড়তে বিনয়ী কণ্ঠে বলল, লাগবে না, আমি করে নিতে পারবো। তোমার মাথা ব্যথা করছে, আপাতত চা খেয়ে রেস্ট নাও। চায়ের পানি এখনো ফোটেনি। সেটা দেখে ঈশিতা ফের বলল, তোরা কেউ চা খাবি? পানি আর একটু দিব তাহলে। মান্যতা ফের বলল, আমি তো খাবো না, কৌরিকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার আগে কৌরিও না জানিয়ে দিল। ঈশিতার নজর পড়ল কৌরির দিকে। ফর্সা গোলগাল মুখ ফুলে আরো গুলুমুলু দেখাচ্ছে। মেয়েটা শরীর খারাপ নাকি? বিয়ে বাড়ি থেকেও তখন চলে এলো, তারপর বাড়িতে এসে বউ নিয়ে কত হইচই হলো, তখনও তো মেয়েটাকে কোথাও দেখেনি। কিছুটা চিন্তিত গলা শুধালো সে, তোমার চোখ মুখ এত ফুলা ফুলা দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? বিনয়ী হাসলো কৌরি, ফের বলল, শরীর ঠিক আছে আপু, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এজন্য এরকমটা দেখাচ্ছে। চায়ের পানি ফুটে গিয়েছে। আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ এর কম্বিনেশনে পানিটা ঘন করে জ্বালিয়ে নিয়ে তাতে চা পাতা ঢেলে মশলা চা বানিয়ে দিল। মাথাটা পুরোপুরি না ছাড়লেও আল্লাহর রহমতে অতিরিক্ত ব্যথা থেকে নিষ্ক্রিয় পাবে। চাটা ঢেলে নিয়ে মানবতাদের বলে ড্রয়িং রুমে চলে গেল সে। ঈশিতা চলে যেতে দুজনে মিলে খাবার গরম করে ডাইনিং টেবিলে নিল। ফের খেতে বসে টুকটাক কথা বলতে থাকলো। দীর্ঘ সময় ছাদে পার করে নিজের রুমের দিকে যেতে ড্রয়িং রুমে নজর পড়ল নিবানের। রুমের দিকে আর পা না বাড়িয়ে সিঁড়ি পথ ধরে নিচে নামলো সে। শেষ সিঁড়ি রেখে ড্রয়িং রুমে পা রাখতে মনোযোগী হয়ে চা পান করে ঈশিতাকে শুধালো, তুমি এখনো ঘুমাওনি? আরে তুইও জেগে আছিস? আমার মাথাটা কেমন ধরেছে তাই চা খেতে এলাম। ওষুধ লাগবে? তোর ভাইয়ার মতো কথায় কথায় ওষুধ আমি খাই না, এটা তুই জানিস না? তার উত্তর না দিয়ে স্মিত হেসে ঈশিতার পাশে গিয়ে বসলো নিবান। ঈশিতা বলল, তুই চা খাবি? না বলতে গিয়েই ড্রয়িং রুমের সরাসরি ডাইনিং এর দিকে নজর পড়লো তার। মূলত টুকটাক মৃদু শব্দে নজর ওদিকে গেছে। তবে এই উঠেছেন ম্যাডাম? কি হলো, খাবি? এক্সট্রা থাকলে খাওয়াই যায়, আর যদি নতুন করে বানাতে চাও তবে থাক। এক্সট্রা আছে, দেরি কর দিচ্ছি। ঈশিতা উঠতে যাচ্ছিল, সেটা দেখে নিবান বলল, তুমি বসো, আমি দেখছি। নিবান উঠল। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসে পা রাখতে কৌরির নজর আপনা আপনি চলে গেল নিবানের পানে। সুগভীর নজর জোড়া তার পানে স্থির রেখে সামনে এগোচ্ছে মানুষটা। খাওয়া রুদ্রক হয়ে গেল কৌরির। মাথা নিচু করে নিল সে। মান্যতাও খেয়াল করলো নিবানকে। তড়িৎ জিজ্ঞেস করলো, কিছু লাগবে দাদা ভাই? তোরা খেয়ে নে, আমি নিচ্ছি। কিচেনে গিয়ে চায়ের পাত্র থেকে কাপে চা নামিয়ে ড্রয়িং এ যাওয়ার আগেই দেখলো ডাইনিং এ এসে বসেছে ঈশিতা। নিবানকে দেখেই বলল, এখানে বস, কথা বলি। নির্দ্বিধায় কৌরির পাশের চেয়ারটায় টেনে বসে পড়লো নিবান। বসেই পরপর চায়ের কাপে দুবার চুমুক দিল। কৌরি আরো সংকুচিত হলো। সেটা খেয়াল করে মিটিমিটি আসলো মান্যতা। ঈশিতা কথা তুলল, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, বিষয়টা কেমন না? নিবানের নির্লিপ্ত উত্তর, কেমন আবার? তোর কাছে কেমন সেমন না মনে হলো, আমাদের কাছে কেমন সেমন যেন মনে হচ্ছে। যাই হোক, ইভান বিয়ে করে নিয়েছে, এটা ভেবে অত্যন্ত এবার নিজের বিয়ের কথাটা ভাব। বয়স তো থেমে থাকছে না। আর তা বাদেও সবার তোকে নিয়ে কত ইচ্ছে আকাঙ্ক্ষা। আর কতদিন সময় নিবি ভাই? সংকোচ ছাড়াই পাশের মেয়েটার দিকে তাকালো নিবান। মনে মনে দুর্বোধ্য হেসে বলল, তবে মেয়ে দেখো বিয়ে করে ফেলি। সত্যি বলছিস? কতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস মনে আছে? তোর জন্য মেয়ে পছন্দ করব ভাবতেই তো ভয় হয়। এই না আবার না করে দিস, মান ইজ্জত সব যায়। তবে আমার ননদের মেয়ে আছে না, রুষা, তুই এবার বিয়েতে রাজি হলে ও পাত্রী হিসাবে মন্দ নয়। দেখতে শুনতে বেশ ভালোই মেয়েটা। নিবানের ঈশিতার কথায় কোনো কান মন নেই। সে নির্লিপ্ত নজরে তাকিয়ে আছে কৌরির পানে। সে চাইছে উত্তর কৌরির দিক থেকে আসুক। বাক্য দ্বারা না আসলেও ভঙ্গিমা দ্বারায় আসলো তাই। নিবান কথাটা বলতে ফট করে নিবানের মুখের দিকে তাকালো কৌরি। নিবানকে নির্লিপ্ত নজরে তাকিয়ে থাকতে দেখেই মুহূর্তে চোখ সরিয়ে নিল সে। এবার শব্দ করে হাসলো নিবান। চেয়ারে গা এলিয়ে দিয়ে গা ছাড়া ভাব দিয়ে বলল, ওসব বাদ দাও তো, ওসব মেয়ে নিভানের চলবে না। দেখেছিস, এই কারণে মেয়ে পছন্দ হলেও তাদের কাছে প্রস্তাব রাখতে পারি না। তুই পৃথিবীর সব বিষয়ে সিরিয়াস হলেও বিয়ে বিষয়ে আসলে এমন গা ছাড়া ভাব দেখাস কেন? করিস এমন? 2 দিন পর ইভান বাচ্চার বাবা হয়ে যাবে, আর তুই বিজনেস নিয়েই পড়ে থাকিস। আপু,
মান্যতা এত সময় চুপচাপ খাবার খেতে খেতে দুপক্ষের কথা শুনলো, এবার কেমন হাঁসফাঁস করে উঠল, ঘন ঘন পানি খেতে থাকলো। বড় ভাইয়ের সামনে এমন কথাবার্তায় কখনো সামিল হয়নি, এমনকি সামনেও থাকেনি সে, তাই কেমন অস্বস্তি হচ্ছে সেটা খেয়াল করে ঈশিতাকে ডাকলো নিবান। ঈশিতা সেটা বুঝেই বলল, ওরা তো কি হয়েছে, ওরা বড় হচ্ছে, সবকিছু বুঝতে শিখছে। আর ইভান বাচ্চার বাবা হয়ে যাবে, এটা তো খারাপ কি বলা হলো? বাচ্চা হওয়াটা বুঝি খারাপ কথা? মা, নানুমা আর এই মানুষটা তাকে বিয়ে দেওয়া নিয়ে যেন মাঝে মাঝে প্রসঙ্গ উঠলে পাগল হয়ে যায়, তাই ঈশিতাকে ঠান্ডা করতে বললাম। আবার আমার বিয়ে নিয়ে হাইপার যাচ্ছ? উফ, তোমাদেরকে বুঝিয়ে আর পারা যায় না। তবে বললেই কি যে কাউকে নিজের জীবনে জায়গা করে দেওয়া যায়, নাকি নিজের বলে ভাবা যায়? আমি পারি না ভাবতে। সে হবে আমার পুরো জীবনের সঙ্গিনী, তাকে তো বুঝে শুনে নিজের জীবনে জড়াতে হবে, তাই না? বিয়ে করব ভাবলাম, আর যে কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিলাম, হলো এটা? যাকে আমি আমার আমিটা দিয়ে দেব, তাকে পরখ করে নেব না? তাকে আমার আমিটা দেওয়া যায় কি না? তবে কথা শেষ করতে দিল না ঈশিতা, বলল, কেমন মেয়ে চাই তোর, সেটা তো বললেই হয়। তা না, যার কথাই বলি সেই রিজেক্ট। পৃথিবীর সব মেয়ে তোর অযোগ্য, তাই না? রহস্যময় হাসলো নিবান, শান্ত গলায় বলল, তা বলতে পারো, শুধু একজন বাদে আর পৃথিবীর সব মেয়ে নিবানের অযোগ্য। ঈশিতা সন্ধিহান নজরে নিবানের দিকে তাকালো, ফের সন্ধিহান গলায় বলল, তোর কাউকে পছন্দ আছে বলে মনে হচ্ছে। আর বসে থাকতে পারলো না করি, এভাবে বসে থাকা যায় না। দরকার নেই তার পেট মহাজনকে শান্ত করার, না খেয়ে কেউ মরে না, বরং হৃদযাত্রায় সে যখন তখন মরে যেতে পারে। আর এখানে বসে থাকা মানে নিজের মৃত্যুকে চুপিসারে আহ্বান জানানো। উঠে দাঁড়াতেই মনে হলো গরম চুলার উপরে ঝলসে যাওয়া আগুন থেকে কেউ তাকে বাঁচিয়েছে। তড়িৎ কিচেনের দিকে অগ্রসর হলো সে, তাকে দেখে মান্যতাও চলে গেল। সেদিকে গভীর নজরে তাকিয়ে রইল নিবান। ঈশিতার সন্দেহতা বাড়ল, হঠাৎ মাথায় যা খেললো মুখে বলে বসলো সে, আমার অভিজ্ঞ নজর এবার মন বলছে তুই কৌরিকে পছন্দ করিস। হাসি চৌড়া হলো নিবানের, নজর ঘুরিয়ে নিষ্পাপ নজরে ঈশিতার পানে তাকালো সে। সেই হাসি হাসি শ্যামবর্ণ মুখের দিকে তাকে যা বোঝার বুঝে নিল ঈশিতা, কিছুটা বিস্ময় নিয়ে। ও তো বাচ্চা মেয়ে ভাই। মুহূর্তেই নজর অসহায় দেখালো নিবানের, সেটা বুঝে দমে গেল ঈশিতা। ভাইয়ের অসহায় নজরে পড়ে নিতে অসুবিধা হলো না, সেখানে স্পষ্ট অক্ষরে খোদাই করে যেন লেখা, ওই বাচ্চা মেয়ে তো তোমার ভাই মন হারিয়ে আছে, এখন তোমার ভাইয়ের উপায় নেই। দুঃখী হলো ঈশিতা, তবে মেয়েটা করিভাবে মনে মনে খুশি হলো। রূপে গুণে একেবারে পরিপূর্ণা, নিবানের জন্য উপযুক্ত মেয়ে। তবে কণ্ঠ দীর করে ঈশিতা শুধালো, তবে বাড়িতে বিয়ের কথা কেন বলছিস না? ফুপা ফুপিকেও জানা, অবশ্য তুই সিদ্ধান্ত নিলে তো সবকিছু ওকে। রান্নাঘর থেকে এখনো পানির আর থালা বাসনের টুংটাং শব্দ হচ্ছে। চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নিল নিবান, বলল, ওকে বোঝাও তবে। গৌরী জানে তোর ফিলিংস সম্পর্কে? চোখ বুজে রেখে মৃদু হাসলো নিবান, ধীর গলায় বলল, জানে। বিস্ময় নিয়ে ফের শুধালো ঈশিতা, ও রাজি নয়? এবার হাসি চড়া হলো নিবানের। ঈশিতার বিস্ময় বাড়িয়ে দিয়ে বলল, না। বলিস কি? তুই কি আর অন্যান্য মেয়েদের নজরে কি? আর কারা তোকে মেয়ে দেওয়ার জন্য ওত পেতে বসে আছে এটাও জানে? না হলে তোকে না বলে? হাসিটা আরো একটু চড়া হলো নিবানের, বলল, এবার বোঝো কেন তোমার ভাই মেয়েটাতে মন হারিয়েছে। এতদিনের শক্তপোক্ত ব্যক্তিত্ব চূর্ণ করে দিয়ে একটা বাচ্চা মেয়েতে পাগল হয়েছে। এগো খোলামেলা অনুভূতি প্রকাশ। সত্যি সামনে নিবান বসে আছে, এটা যেন ক্ষণিকের জন্য অবিশ্বাস্য মনে হলো ঈশিতার। ভাইটা যে তার বেকায়দায় ফেসে গেছে বেশ বুঝলো। কৌরি রাজি নয়, মনে মনে ভাইটার জন্য দুঃখ অনুভব হলো। নরম কণ্ঠে বলল, আমি বুঝাই ওকে। বোনের নিজের প্রতি স্নেহময় কথায় হাসলো নিবান। চোখ খুলে এক পলক ঈশিতার দিকে তাকিয়ে ফের বন্ধ করে নিল, বলল, আপাতত না, 15 দিন পর ওর পরীক্ষা, আপাতত সেই দিকেই ধ্যান জ্ঞান থাকুক। তারপর অ্যাডমিশনের পড়া পরীক্ষাটাও ঠিকঠাক দিয়ে নিক, এরপরেরটা আমি বুঝে নেব। এখন তো 5-6 মাসের ব্যাপার। এবার মৃদু শব্দ করে হাসলো নিবান। সে চমৎকার হাসিটা স্নেহ ভরা নজরে দেখলো ঈশিতা। নিবান বলল, ভাই বিয়েতে ঘোর আপত্তি ছিল, এখন এইটুকু সময় অন্তত সবুর করো। আর আপাতত কাউকে কিছু জানিও না, মাকেও না।
ঝামেলাটা ওর হবে। দুই ভাই বোনের মধ্যে আর বিশেষ কথা হলো না। ঈশিতা উঠে দাঁড়ালো, কিচেনের দিকে এক পলক তাকিয়ে ফের নিবানের বুজে থাকা চোখ মুখের দিকে তাকিয়ে চলে গেল। ঈশিতা চলে যাওয়ায় কিছুক্ষণ পর মান্যতার কৌরি ও নিবানকে পাশ কেটে চলে যাওয়ার আগে মান্যতাকে ডেকে উঠল নিবান। দাঁড়িয়ে পড়লো দুজনে, চোখ খুললো নিবান, নজর ফেললো মান্যতার মুখে। তার মধ্যে এক পলক কৌরিকেও দেখে নিল। কেন জানি মেয়েটার ফ্যাকাশে চোখ মুখ বলছে মেয়েটা কোনো অসুখে ভুগছে, কিন্তু নিজের স্বভাবজাত অনুযায়ী কাউকে কিছু বলছে না বা বলতে পারছে না। সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল নিবান, স্বাভাবিক গলায় অকপটে মান্যতাকে উদ্দেশ্য করে বলল, রিসিপশন কাল যাওয়া হবে কিনা জানা নেই, হয়তো যাওয়া হবে না, তবে পরশুদিন অবশ্যই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তুমি তো ডক্টর মৌমিতাকে চেনো। মান্যতা মাথা নাড়ালো, ফের মুখে বলল, চিনবো না কেন, ওনার কাছে তো যা হয় বেশিরভাগ আমাদের। ওনাকে বলে রাখবো আমি, তোমরা শুধু গিয়ে দেখিয়ে আসবে। অসুস্থতা কি জানাবে? আশ্চর্য হয়ে কৌরি নিবানের মুখের দিকে তাকিয়ে রইল, ফের বলল, কিন্তু আমি তো কোনো অসুখে ভুগছি না, তবে আমি ওনার কাছে কেন যাব? আমি যেতে বলেছি তাই যাবে। অসুস্থ না থাকলে ও সাধারণ চেক আপ করেই চলে আসবে। নিবানের জেদপূর্ণ কথায় রুক্ষ গলায় কৌরি বলল, এটার কোনো প্রয়োজন তো দেখছি না আমি। কিন্তু আমি দেখছি। তবে আপনি অযথা জোড়াবাদি করতে চাইছেন আমার সাথে। রাগ হলো নিবানের, রাগে চোখ মুখ শক্ত হয়ে কৌরির মুখের পানে তাকিয়ে মান্যতাকে বলল, মান্য, রুমে যাও, ও একটু পরে যাচ্ছে। আশ্চর্য হয়ে কৌরি আর নিবানের ঝগড়া দেখছিল মান্যতা। শান্ত ভীতু মেয়েটা তার ভাইয়ের সাথে ঝগড়া করছে। নিবান ডাক দিতেই ধরপড়িয়ে উঠল বুক। কৌরির মুখের দিকে তাকিয়ে বুঝলো সেও আতঙ্কে আছে, তার নজর বলছে, আমাকে একা রেখে যাবেন আপু। সেই হিসেবে নিবানকে ডাকলো সে। দাদা ভাই। মান্যতার ডাকের স্বরে এবার কিছুটা জোর গলায় বলল নিবান, মান্যতা তুমি রুমে যাও, আমি বলছি তো একটু পরে যাচ্ছে। মান্যতার ডাকটা ঠিক হজম হলো না মান্যতার। এই ডাকটা দাদাভাইয়ের ভালো মেজাজের ডাক নয় বুঝে কৌরির পানে দুর্বল নজর ফিরে চলে গেল সে। কৌরিও পা বাড়াতে চাইলো, কিন্তু কিছুতেই যেন তার পা উঠলো না। আর এটাও বুঝে আসলো না সে যে অসুস্থ, এই মানুষটা বুঝলো কি করে। রাগ যে যত পারো দেখাও, গোটা তুমি হাজারটা সহ্য করার ক্ষমতা নিবানের আছে। তবে রাগ জেদ এমন জায়গায় অযথা প্রয়োগ করো না যেখানে বাধ্য করা লাগে তোমাকে। আমি কোনো রূপ চাই না তোমাকে বাধ্য করতে, আমি চাই নর্মালি তুমি কথা শোনো। আমার অযৌক্তিক বা অযথা হলে শোনার দরকার নেই, কিন্তু তুমি তো শুনতেই চাইছো না। তবে নিজের রাগ জেদ বহাল রাখার জন্য ডাক্তার দেখাতে চাইছো না, ভালো কথা, একটু নয় বেশ ভালো কথা। তবে অসুস্থতায় ভুগে যদি কোনো কঠিন অসুখ বাঁধিয়েছ, বিশ্বাস করো কৌরি, সেদিন তোমাকে আমি নিভান আস্ত রাখবো না। সেদিন রাগ জেদ কাকে বলে নিভানকে দেখবে। একটু থামলো নিবান। কৌরিকে দেওয়া বিকালের কথাটা রাখতে পারলো না সে, আর আদৌ রাখা সম্ভব নয়। তার কথা নড়চড় কখনো হয় না, অথচ এই মেয়েটার বেলায় সব কেমন এলোমেলো। চোখ খিচে বুঝে থাকা কৌরির মুখের দিকে তাকিয়ে সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। রুক্ষ গলার শটটা ছেড়ে শান্ত গলায় বলল, মোটেও ভবিষ্যৎ নিবানকে দেখার চিন্তা ভাবনা করে না কৌরি। যদি মনে মনে ভেবে থাকো আমি শুধু মুখে মুখে বলছি, তোমাকে কিছু বলবো না, তবে খুব ভুল ভাবছ। ভবিষ্যৎ রাগে জেদে পূর্ণ নিভানকে যদি দেখতে চাও, তোমাকে ডিস্টার্ব করা ছেলেগুলোর থেকে জেনে নিও নিভানের রাগ জেদ ঠিক কতটা বাজে। এতদূর যাওয়ার দরকার নেই, তোমার বড় মার কাছে জিজ্ঞেস করবে সেই রাগান্বিত জেদালো নিভান কেমন। না হলে তোমার মান্যতা আপুর কাছে জিজ্ঞেস করো, দরকার পড়লে তোমার ইভান ভাইয়াকে ও জিজ্ঞেস করতে পারো। সবার কাছ থেকে আমার সম্পর্কে জেনে তারপর যেটা খুশি সেটা করো। এরপর তোমার ইচ্ছে তুমি ডাক্তার দেখাবে কি দেখাবে না। আমার থেকে নিজেকে দূরে রাখো, কিন্তু রাগে জেদে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা ভুলেও করো না। থামলো নিবান। সময় পার হলো, চোখ খুলল কৌরি। হরিণী বড় বড় চোখে তখন নোনা জলে টুইটুম্বর। নিবান তখনও চেয়ে কৌরির মুখ পানে। মনে মনে নিবানের প্রতি খুব জন্মালো কৌরির। সে খুব থেকে সংকোচ ছাড়াই বলল, আপনি প্রচন্ড খারাপ। কম্বলের নিচে নিঃশব্দে কেটে যাচ্ছে কৌরি, সেটা বুঝে তাকে বুকে জড়িয়ে নিল মান্যতা। স্নেহের হাত মাথায় বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো, তবে মুখে কোনো শব্দ প্রয়োগ করলো না। কি বলবে আসলে সেটাই বুঝে উঠতে পারছে না। কৌরি কি তাহলে সত্যি দাদাভাইকে পছন্দ করে না? আর দাদাভাইকে পছন্দ করে না বলে কি তার
যত্নগুলো নিতে চাইছে না? না হলে এমন যত্নবান দায়িত্বশীল পুরুষ কোন মেয়ে না তার জীবনে চায়? আর সে দায়িত্ববান যত্নবান খেয়ালি দাদাবে কি কৌরি চাইছে না? কিন্তু কেন? এরকম খেয়ালি ছেলের প্রতি তো মেয়েদের মন গলতে সময় লাগে না। তবে মান্যতার ভাবনার মাঝে কৌরির ফুপিয়ে বলে উঠল, উনি আমার সাথে জোড়াবাদি করছেন আপু, উনি এমনটা করতে পারেন না। দীর্ঘশ্বাস ফেললাম মান্যতা, ফের নমনীয় কণ্ঠে বলল, তুই শুধু দাদা ভাইয়ের জোরবাদিটাই দেখলি, তোর প্রতি তার যত্ন খেয়ালটা নজরে পড়ল না? তুই অনুভব করলি না তুই নামক মেয়েটাতে সে কতটা খেয়ালি, দায়িত্ববান, যত্নশীল? তুই মেয়েটাতে সে কি অনুভব করে? না হলে এতটা জোর আর অন্য কারোর সাথে তাকে কখনো করতে দেখেছিস? এই ধর দিবাপু, সে অসুস্থ হলো, পড়লো, মরলো কি বাঁচলো, তার বিষয়ে কখনো দাদা ভাইকে কোনো কথা বলতে শুনেছিস? মাথা ঘামাতে দেখেছিস? নাকি এমনটা করতে দেখেছিস? তবে কেন একটু বুঝতে চাচ্ছিস না? তুই নামক রমণীতে দাদা ভাই ঠিক কি অনুভব করে? তুই দাদা ভাইয়ের কাছে ঠিক কি? কেন বুঝতে চাচ্ছিস না? ওই মানুষটাও যে আপন ভাবে খুবই দুর্বল, তাদের সামান্য অসুস্থতা কষ্টে যে সে চুপচাপ থাকতে পারে না। দাদি আপা বারবার বলে দিয়েছেন, রোজ ফোন করলে একবার না হয় 1000 বার করে সতর্ক করেন আমি যেন এমন কাজ না করি যাতে আমার মৃত বাবা মাকে অসম্মান করা হয়, তাদেরকে অসম্মানিত হতে না দিই। এখানে ওনাদেরকে অসম্মানিত করায় কি হলো? ওনার কথাগুলো মানা মানেই তো ওনাকে প্রশ্রয় দেয়া, আর প্রশ্রয় দেয়া মানেই তো মানে কি? কিছু না। তোর মনে হয় দাদা ভাই তেমন ছেলে? উনি কখনো তোর সাথে প্রেমময় সম্পর্ক জড়াবেন না, আর জড়াতেও চাইবেন না। আমার বিশ্বাস তোর প্রতি যে ধ্যান খেয়াল ওনার, উনি স্ত্রী রূপ ছাড়া আর অন্য কোনো রূপে তোকে চাইবে না। কৌরির মাথায় চুমু খেল মান্যতা, নিজের সাথে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বলল, তুই দাদা ভাইয়ের এটা ওই ব্যক্তিটা যখন পাকাপোক্তভাবে মন থেকে মেনে নিয়েছে, তোকেও মানিয়েই ছাড়বে। সে কোনো রূপেই ছাড় পাবি না তুই। হ্যাঁ, দাদা ভাই যখন বলেছে তোকে ডাক্তার দেখাতেই হবে, তো তুই মরে গেলেও ডাক্তারের শরণাপন্ন হওয়াই লাগবে এবং তোকে নিজের অসুস্থতা খুলে বলা লাগবেই। সুতরাং এত ভেবেচিন্তে রাতে ঘুম হারাম না করে শান্ত হয়ে ঘুমা। ওইদিকে যে আর একজনের ঘুম হারাম করে দিয়ে এসেছিস সেটা তো বেশ বুঝতেই পারছি। নিভানের জেদালা পুরোনো কথাগুলো পুনরায় মনে করতেই কৌরিও যেন মান্যতার কথাগুলো মনে মনে মেনিয়ে নিল। কান্না থেমে গেছে তার অনেক আগে। ঠান্ডায় মান্যতা জড়িয়ে ধরায় যেন উষ্ণতায় আরো আরাম পেল। ঘুম না আসলো, চুপচাপ পড়ে রইল মান্যতার বুকে। এই মানুষগুলো তাকে এতটা আপন করে নেবে, ভালোবাসবে, এটা কখনোই সে আশা করেনি। আর মান্যতা বলে এই অমায়িক স্বভাবের মেয়েটার সে এত প্রিয় হয়ে উঠবে, এটাও কল্পনায় ছিল না। সর্বোপরি ওই মানুষটা তাকে চাইবে, দুঃস্বপ্ন কল্পনা করার স্পর্ধা করেনি কৌরি। আর সে মানুষটা তাকে এমন ভাবে চাইছে, উফ। এই কৌরি, হঠাৎ ডাক একটু চমকালো সে, ছোট করে বলল, এই যে আমি তোকে মাঝে মাঝে তুই করে বলি, তোর মন খারাপ হয়? রাগ করো না তো? একটুও না, বরং ভালো লাগে, আপন আপন মনে হয়। তুমি আমাকে তুই করে ডাকতেই পারো। কি ডাকবে? এখন না হয় ডাকলাম, পরে তো আবার সেই তুমি করেই সম্বোধন করতে হবে। কেন? দাদা ভাই আমার কত বড় জানো? সেই বড় ভাইয়ের বউ তুমি হবে বলে কথা। শব্দ করে হেসে দিল মান্যতা, বলল, ওই রকম কেন করছিস? আমার দাদা ভাই তো খুব ভালো। যে মানুষটা তার নিজের আপনজনকে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, আগলে রাখতে পারে, না জানি সে তার বউটাকে কত ভালোবাসবে, কিভাবে আগলে রাখবে। বউ হও, তারপর বুঝবি। একটা সময় গিয়ে দেখবি ওই মানুষটাকে ছাড়া তোর চলছে না। গোপনে দীর্ঘশ্বাস ফেল কৌরি। সে কি আর ইচ্ছে করে অনাগ্রহ প্রকাশ করছে? ওই মানুষটাকে অনাগ্রহ বা উপেক্ষিত করার যোগ্যতা কি তার আছে? শুধু দায়বদ্ধতার খাতিরে নিজের মনটাকে ধরে বেঁধে অনুভূতিগুলো চেপে রাখতে হচ্ছে। নিজেকে ছোট হতে দেখলো, নিজের মৃত বাবা মাকে কি করে সে ছোট হতে দেখে? যারা তার অসময়ে আশ্রয় দিয়েছে তাদেরকেও বা কি করে ঠকায়? এ যে দুবেলা ফুপু মনে অবহেলিত বাঁকা ছোট নজরে তাকে দেখে, মাঝে মাঝে কথার চলে কটু কথা
শোনাতেও পিছুপা হন না, এমনকি কুইঙ্গিতপূর্ণ কথা বলেন, যেন নিজের রূপ লাবণ্যে দিয়ে এ বাড়ির ছেলেগুলোকে সে পটাতে এসেছে, এমনকি লুবি ও সে। এগুলো নিজের জন্য মানা গেলেও মৃত বাবা মায়ের নামে সহ্য করবে কি করে গৌরী? আপনজন বলতে এক ওই দাদিয়াপাই আছে, যিনি মায়ের মমতা দিয়ে স্নেহ আদরে তাকে মানুষ করেছেন। ওনার আদেশ উপদেশগুলো উপেক্ষা কি করে করবে? কোনো একটা কাণ্ড ঘটলে ওনাকেও কি কথা কম শুনতে হবে? তবে পা কোন দিকে বাড়াবে সে? সারাদিনে অনেক ঘুমিয়েছে, তাই আপাতত চোখ ঘুয়ে ঘুম ধরা দিল না। তবে মাথায় চিন্তারা ঘুরপাক খেলো বৈচিত্র্যময়। তন্মধ্যে যে মানুষটাকে একটু আগে প্রচন্ড খারাপ বলে আখ্যায়িত করে এলো, সে মানুষটাকে নিয়ে মন মস্তিষ্কের ভিতর চরকির মতো ঘুরপাক খেতে লাগলো। ওই মানুষটাকে নিয়ে ভাবতে বসলে সব থেকে একটা কথা তাকে বিশেষভাবে ভাবায়, ওই মানুষটা তাকে পছন্দ করে, শুধু তাকেই চায়। কি অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায় তখন শরীর মন। মানুষটার চাওয়ার তীব্রতা দেখে আবেগী মন খুব সাড়া দিতে চায়। তবে পরবর্তীতে দাদিয়াপার বিধির কথাগুলো বিবেক দিয়ে ভাবলে মন মস্তিষ্ক দিশাহারা হয়ে পড়ে, যেমনটা এখন দিশাহারা অবস্থা। দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে গেল। ইবানের রিসেপশনের পর বাড়িতে আস্তে আস্তে মেহমানও কমতে শুরু করলো। বললে চলে আপাতত বাড়িতে কোনো মেহমান নেই। এর মধ্যে ইভানও তন্ময়কে নিয়ে ও বাড়ি থেকে ঘুরে এলো। তাহমিনা বেগম ইভানের প্রতি মনে মনে মনক্ষুণ্ণ থাকলো, জামাইয়াদের সামান্য পরিমাণও অনগ্রহ দেখালেন না, আর না কোনো ত্রুটি রাখলেন, বরং নিজের সক্ষমতা অনুযায়ী ইভানকে জামাই হিসেবে যথেষ্ট পরিমাণ আদর যত্ন করলেন। মেয়েকে উপদেশ দিলেন সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে। ইভানের রিসেপশনের 2 দিন পর কৌরির ডাক্তার দেখানোর কথা থাকলেও ডাক্তার দেখানোর মতো সুযোগই হয়নি। হঠাৎ পরীক্ষার ডেট পড়ায় মান্যতাও ব্যস্ত হয়ে গেল। তবে কৌরি চাইছে ডাক্তার দেখানোর বিষয়টা কোনোভাবে চাপা পড়ে যাক, কেননা অসুস্থ বলতে নিজের এই লজ্জাজনক শারীরিক বিষয়টা যদি এবারের সকলের সহ ওই মানুষটা জানে, লজ্জার কি আর শেষ থাকবে? যদিও মান্যতা বলেছে কাল অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই টেনশনে আছে আপাতত সে। দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো মনে ফের পড়ায় মনোযোগ দিল। আর 1 সপ্তাহ পর পরীক্ষা, আপাতত কলেজ বন্ধ। রুমে বসে পড়ছে কৌরি। পড়ছে তো না, ইদানিং একজন মানুষকে নিয়ে ভাবনাটা বেড়ে গিয়েছে তার। তিনি সময়ে অসময়ে মন মস্তিষ্কে এখন অবাধ চলে ফিরে বেড়ান। কি এক জ্বালা, চেয়েও তাকে মন মস্তিষ্ক থেকে সরানো যায় না। পড়ার ফাঁকে আবারও সে মানুষটার বিচারণ উফ শব্দটা প্রয়োগ করে চোখ জোড়া বুঝে কিছু সময় সেভাবে থেকে ফের চোখ খুলে বইয়ের পাতা মনোযোগী হবার চেষ্টা করলো। তবে সেই মানুষটা হয়তো কৌরির অবজ্ঞা মেনে নিতে চাইল না, তাই বাস্তবে ধরা দিল। হঠাৎই কৌরির ফোন বেজে উঠলো। এখন আবার কে ফোন দিয়েছে? এই অসময়ে তো কখনো ফোন দেয় না কেউ। কথাগুলো ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে চোখের সামনে আনতেই নজর স্থির হয়ে গেল তার। হৃদস্পন্দন ধক ধক ধ্বনিতে আওয়াজ করে উঠল। নিভান নামটা স্ক্রিনে পরিচ্ছন্নভাবে ঝলঝল করছে। বয়সে তার থেকে কত বড় মানুষ, অথচ তারই নামটা কি অবলীলায় লেখা। সেই থেকে এই পর্যন্ত নামটা চেঞ্জ করার কথা মাথায় এলো, পুনরায় কি নাম লিখে সেভ করবে সেটা ভেবে নামটা আর কাটা হয়নি। যদিও মানুষটা অতি প্রয়োজন ছাড়া কখনো তাকে ফোন দিয়ে বিরক্ত করে না, এখন আবার কি জন্য দিল? হৃদস্পন্দনে গতিবেগ হ্রাস পেল। মন চাইছে কলটা ধরতে, মস্তিষ্ক বলছে না। মন মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বে মনকে আজ প্রশ্রয় দিল কৌরি। যদিও হৃদযন্ত্র তার লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম, তবুও কলটা রিসিভ করে চোখ বুজে চেয়ারে গা এলিয়ে দিল সে। ফোনটা রিসিভ হয়েছে। এপাশের মানুষটার ঠোঁটের কোনো যেন এক টুকরো হাসি ফুটলো। সেও তার নিজস্ব অফিস কক্ষে বসা আরামদায়ক চেয়ারটায় শরীর এলিয়ে দিয়ে মৃদু স্বরে ডাকলো, কৌরি। এবার হৃদস্পন্দন থেমে গেল কৌরির। এই কেমন ডাক তাকে অস্বাভাবিক করে তুলে। গায়ের নুয়ে থাকা লোমগুলো কেমন কাটায় মতো ততস্থ হয়ে দাঁড়িয়ে সমস্ত শরীরে ডাকের জানান দিয়ে শিরশিরানি বয়ে যায় রন্ধ্রে রন্ধ্রে। আজ যেন কিসের টানে ডাক অবজ্ঞা করতে পারল না কৌরি। খুবই নিম্নস্বরে ছোট করে উত্তর দিল, ওপাশের মানুষটার হাসিটা যেন আরো একটু বিধ্বস্ত হলো। সময় নিয়ে বলল, তুমি পড়ছো তাই না? বিলিভ মি কৌরি, আমি তোমাকে একটু ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু তোমার কথা খুব মনে হচ্ছিল। কেন জানি না, কথা বলতেও খুব ইচ্ছে করছিল, তাই ডিস্টার্ব করলাম। আমি জানি আমার ফোন কলে তুমি বিরক্ত হয়েছ, তবুও অল্পক্ষণের জন্য এই অপছন্দ মানুষটাকে একটু শুয়ে নাও, একটু ডিস্টার্ব হও।
উত্তর দিল না কৌরি, শুধু চোখ বোঝা কথাগুলো শুনে গেল। বুকের ভিতর যে উথাল পাথাল ঝড় চলছে তার, গলা দিয়ে কথা বের করবে কি করে সে, আর বলবেও বা কি সে। তাই নীরবে সে ভরাট গলার কথাগুলো শুনে গেল। উত্তর পাওয়ার আশাও করলো না নিবান, ফের সুন্দর সাবলীল গলায় বলল, আমি কখনো নিজেকে অন্যের কাছে ছোট করে দেখাতে পছন্দ করি না, করিনিও কখনো। আমার নেই কিচ্ছু তো নেই, তাই বলে আমাকে কেউ ছোট করে দেখবে এমনটা কখনো কারোর সামনে প্রেজেন্ট করিনি আমি। বারবার কারো কাছে নিজের ভালো মন্দ অনুভূতি প্রকাশ করে নির্লজ্জতার বহিঃপ্রকাশও ঘটাইনি কখনো। তুমি একমাত্র ব্যক্তি যেখানে আমি নিজেকে ছোট করতে প্রস্তুত হয়েছি, নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েও বারবার নির্লজ্জতার পরিচয় দিয়েছি, নির্লজ্জ বানিয়েছি নিজেকে। আর যতক্ষণ তুমি আমার না হতে চাইবে ততক্ষণ পর্যন্ত হয়তো এই নির্লজ্জতার দফা বহাল থাকবে। নির্লজ্জ হতে রাজিও আমি, তোমাকে তোমার কাছে বারবার চেয়ে নিজেকে ছোট করতেও রাজি আমি। তবে যে নিভান আমি ছিলাম সেই নিভান হারিয়ে নিজের সেই দৃঢ়প্রণ ব্যক্তিত্ব সবকিছু খুইয়েও তোমাকে পেতে চাইছে মন। কেন গৌরী, আমি কেন পারছি না আমার মন আমার মস্তিষ্ক থেকে তোমাকে দূরে সরাতে? আমার এত এত কাজের প্রেশারের মধ্যেও কেন পারছি না তুমি নামক গৌরীকে সেই কাজের প্রেশারের মধ্যে চাপা ফেলতে? এই গৌরী বলো না, আমি তো এতটা দুর্বল কারোর প্রতি কখনোই ছিলাম না, তবে কি করে হলাম তোমার প্রতি? চোখ বেয়ে নুনাজল গড়ালো গৌরীর। এভাবে কি করে একটা মানুষ কাতরভাবে তাকে চাইতে পারে, কি করে? আবার সেই মানুষটা যার কাছ থেকে এসব কথা কাজ অবিশ্বাস্য, কখনোই আশা করেনি, অথচ সেই মানুষটা তার কাছে পুরো খোলামেলা প্রস্তুত। অথচ অন্য 5-10টা মানুষের সামনে মানুষটা কি গম্ভীর, অনুভূতিহীন, শক্তপোক্ত ধীর মনের মানুষ। সে মানুষটা শুধুই তারই খোলামেলা হতে চাইছে, মানেটা কি বুঝতে পারছে না গৌরী। পারছে, খুব ভালোভাবে পারছে। এরকম মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য কজনের হয়? গৌরীর হয়েছে, অথচ সেই সৌভাগ্য নিজের ইচ্ছেতে বরণ করার ক্ষমতা তার নেই। তবে নিজের মনকে আর বাদ ছেদে রাখবে না গৌরী। নিজে জিতে সেই সৌভাগ্য বরণ করার ক্ষমতা তার না থাকলেও ওই মানুষটার তো আছে। পারলে ওই মানুষটা তাকে নিজের করে নিক, যেভাবে পারে তাকে সেভাবে নিজের করে নিক। সে কখনো আমোদ পোষণ করবে না, তবে মুখে স্বীকারোক্তি জানানো হয়তো কখনো তার দ্বারা হবে না।